ব্যোমকেশের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় একটা হুড়মুড় শব্দ শুনে ভেতরে ঢুকে প্রশ্ন করতে যাব, তার আগেই সামনে তাকিয়ে যা দেখলাম তাতে মনে মনে নিজেকে একটু তিরস্কার না করে আর পারলাম না। এমন একটা মুহূর্তে আমার এখানে এসে পড়াটা শুধুমাত্র আকস্মিক, তা না হলে এ সময় এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছেও আমার ছিল না। ঘরের দরজায় নতুন পর্দা লাগানো হয়েছে। পর্দা ঠেলেই দেখি সত্যবতী ব্যোমকেশের দুহাতের মধ্যে হেলে রয়েছে, আর ব্যোমকেশ দুহাতে তাকে ধরে। সত্যবতীর দুটো পা মাটিতে, বাকি শরীরটা ব্যোমকেশের হাতে। একটা চেয়ার উল্টে পড়ে রয়েছে মাটিতে, একদিকে একটা হাতুড়ি আর একটা পেরেক উল্টে রয়েছে। ব্যোমকেশ আর সত্যবতী একে অপরের দিকে তাকিয়ে আছে, যেন সিনেমার কোনো একটা সিন চলছে। আমি আস্তে আস্তে পর্দাটা সরিয়ে আবার বাইরে চলে আসতে যেতেই হাতের ধাক্কায় দরজার পাশের টেবিলের ওপর একটা ছোট্ট শব্দ হলো। তাতেই ব্যোমকেশ আর সত্যবতী দুজনেই সচকিত হয়ে দাঁড়িয়ে পড়ল। সত্যবতী লজ্জায় লাল হয়ে তাড়াতাড়ি বেরিয়ে চলে গেল রান্নাঘরের দিকে। ব্যোমকেশ তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে নিচু হয়ে হাতুড়ি আর পেরেকটা তুলে নিয়ে আমায় ডেকে বলল, অজিত, এগুলো একটু ধরো তো। আমি পেরেক আর হাতুড়ি ধরতেই সে চেয়ারটা আবার সেখানে দাঁড় করিয়ে তার ওপর উঠে দাঁড়ালো। তারপর দেওয়ালের একটা বিশেষ জায়গায় একবার হাত বুলিয়ে দেখল। তারপর আমার দিকে না তাকিয়েই বলল, পেরেক। আমি পেরেক এগিয়ে দিতেই সেটা দেওয়ালে এক জায়গায় ধরে বলল, হাতুড়ি। হাতুড়ি দিতেই ঠক ঠক করে সেটা দিয়ে পেরেকটা দেওয়ালে ঠুকতে লাগলো ব্যোমকেশ। আমি চেয়ার থেকে সরে এসে অন্য একটা চেয়ারে এসে বসলাম। একটা পেরেক ঠুকতে দুজন? এ তোমার বাড়াবাড়ি ব্যোমকেশ। যদিও বাড়াবাড়ি না অন্য কিছু তা আমার মাথায় ঢুকল না। ব্যোমকেশের কাজ হয়ে গেছিল। সে হাতুড়ি রেখে চেয়ার টেনে আমার পাশে এসে বলল, কি বললে অজিত? আরেকবার বলো। কই, আমি আবার কি বললাম? আরে তুমি বললে না যে। ও হ্যাঁ, বললাম একটা পেরেক ঠুকতে দুজন। দুজন কখনো একসাথে একটা পেরেক ঠুকতে পারে কি অজিত? কেন পারে না? একজন যদি হাত দিয়ে পেরেকটা ধরে আর অন্যজন যদি হাতুড়ি চালায়, তাহলে তো দুজনে মিলেই হলো। যে পেরেক ধরে আছে সে তো আর হাতুড়ি চালাচ্ছে না, তাহলে কাজটা দুজন মিলে করলেও পেরেক কিন্তু ঠুকলো একজনই। অন্যজন শুধু পেরেক ধরে রইল, হাতুড়ি সে হাতেও নিল না। আমি এবার বিরক্ত হলাম একটু। এসব কি বলছো তুমি ব্যোমকেশ? এমন আমার হয় নাকি? হাতুড়ি ধরুক আর পেরেক, কাজ তো একটাই হচ্ছে, তাহলে? ওখানেই তো সমস্যা অজিত। তুমি ভাবছো কাজটা দুজন মিলে করছে, আমিও ভাবছি, কিন্তু যারা কাজ করছে একমাত্র তারাই জানে আসলে কে কোন কাজটা করেছে। আমি আরও কিছু বলতে যাওয়ার আগেই পুটিরাম 2 কাপ চা নিয়ে ঘরে ঢুকল। আমি মনে মনে বুঝলাম সত্যবতীর লজ্জা এখনও কাটেনি। চায়ের কাপ রেখে পুটিরাম বেরিয়ে যেতেই ব্যোমকেশের টেলিফোন বেজে উঠল। ব্যোমকেশ উঠে গিয়ে ফোন ধরে হ্যালো বলার আগেই আমি চায়ের কাপে প্রথম চুমুকটা দিলাম। টেলিফোনে ব্যোমকেশের কথা শোনার ইচ্ছে আমার না থাকলেও ওই হ্যালো, হ্যাঁ বলছি, আচ্ছা, এই ধরনের কয়েকটা শব্দ আমার কানে ভেসে এলো। তারপর ফোনটা রেখে আবার চেয়ারে এসে বসতেই ব্যোমকেশকে বললাম, কার ফোন ছিল? মিস্টার দাসের। শহরের একজন নামকরা স্থপতির বাড়ি থেকে একটা অতি মূল্যবান বস্তু চুরি হয়েছে, কিন্তু জিনিসটা যে কি তার তিনি খুলে বললেন না। শুধু চুরি নয়, তার সাথে একটা খুনও হয়েছে। খুন? খুন। আর সেটাই দেখার জন্য আমাদের একবার যাওয়া দরকার। এখনই? এখনই। দাসবাবু ওখানেই আছেন, আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছেন। গাড়ি এলেই আমরা বেরিয়ে পড়ব। দাসবাবু কিন্তু তোমার উপর একটু বেশি নির্ভরশীল হয়ে পড়ছে, প্রতিটি কেসেই তোমাকে নিয়ে টানাটানি করছে। ব্যোমকেশ সামান্য হাসল, তারপর বলল, না অজিত, তোমার এই ধারণা ভুল। কেসটা নিয়ে ওনার মনে হয়েছে উনিই সমাধান করতে পারবেন, তা নিজেই করেছেন। এই সপ্তাহেই একটা খুনের কেস তিনি সমাধান করেছেন, অথচ যে কেসটা তার চোখে অন্য ধরনের মনে হয়েছে সে কেসটা তিনি আমার সাথে নিয়েই শুরু করছেন। এ ব্যাপারে আমি তাকে বলেছি,
যাতে প্রথম থেকেই কেসটা আমার হাতে আসলে আমার কেসটা সমাধান করতে সহজ হয়। আর এই গোটা ব্যাপারটা পুলিশ কমিশনারের নির্দেশেই হচ্ছে। এতে তোমার লাভ কি ব্যোমকেশ? দেখো, আমি জানি তুমি টাকার জন্য কাজ করো না। অনেক কেসে আমি এমন দেখেছি যা তোমায় সারা দিন রাত পরিশ্রম করতে হয়েছে, অথচ তার পারিশ্রমিক তুমি পাওনি বা পেলেও নিতে চাওনি। কিন্তু ব্যোমকেশ, তুমি তো আমার মতো অকৃতদার নও। তোমার তো একটা পরিবার আছে। সবচেয়ে বেশি হলো তোমার আর সত্যবতীর তো একটা ভবিষ্যৎ আছে, নাকি? ব্যোমকেশ একটু চুপ করেই রইল, তারপর বলল, দেখো অজিত, আমি জানি তুমি আমার আর সত্যবতীর ভবিষ্যৎ নিয়ে ভাবো। বলতে বিন্দুমাত্র কার্পণ্য করতে চাই না যে তোমার মতো বন্ধু আমি খুব কমই পেয়েছি। আর তোমার মতন একজন সহকারী যে আমায় এই কাজে কতটা সাহস দেয় তা তোমায় বলে বোঝাতে পারবো না অজিত। ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আমার একদম মুখের কাছে চলে এলো। আমি চমকে উঠলাম। সে আমার কানের একদম কাছে মুখ এনে বলল, হ্যাঁ, গাড়ি এসে গেছে, চলো, বেরোতে হবে। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছি দেখে ব্যোমকেশ এবার সশব্দে হা হা করে হেসে ঘর ছেড়ে বেরিয়ে গেল। দাসবাবু গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন। ড্রাইভার আমাদের নিয়ে গাড়ি চালু করতেই সত্যবতী ব্যালকনিতে দাঁড়িয়ে বলল, দুপুরের আগে ফিরবে তো? আগে যাই, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। সত্যবতী আর কিছু না বলেই দাঁড়িয়ে রইল। আমাদের গাড়িটা ছোট রাস্তা ছেড়ে বড় রাস্তার দিকে এগিয়ে চলল। খুনটা কোথায় হয়েছে? খুনের অকুস্থলে কাউকে যেতে দেননি তো? না না, তবে আমার আসার আগে কেউ যদি গিয়ে থাকে, তবে যতদূর জানি কেউ যায়নি। এবারের সবাইকে এক জায়গায় জড়ো হতে বলুন, কেউ যেন বাইরে না থাকে। আর বলেই সোফায় বসে থাকা ভদ্রলোকের দিকে চেয়ে বলল, উনি কি এবারের মালিক? হ্যাঁ, আসুন আলাপ করিয়ে দিই। মিস্টার চ্যাটার্জি, ইনি হলেন ব্যোমকেশ বক্সী, আর ব্যোমকেশবাবু ইনি হলেন সমৃদ্ধ চ্যাটার্জি। নমস্কার। কি যে বলবো ব্যোমকেশবাবু, কি থেকে কি হয়ে গেল। অযথা ভাববেন না, আপনি এখানে শান্ত হয়ে বসুন, আমি খুনের জায়গাটা একবার দেখে আসি, তারপর কথা বলবো সবার সাথে। ব্যোমকেশ আর দাসবাবু একতলার সিঁড়ি দিয়ে উঠে দোতলার একটা ঘরে গেল। দরজার বাইরে একটা কনস্টেবল দাঁড়িয়েছিল। আমরা যেতেই দরজা ঠেলে খুলে দিল। আর আমরা ঘরে ঢুকতেই একটা চাপা কিন্তু মিষ্টি একটা গন্ধ পেলাম। ব্যোমকেশ ভুরু কুচকে গন্ধটা শুকে বলল, ক্লোরোফর্ম, বেশ জোরালো ক্লোরোফর্ম স্প্রে করা হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, এখনো গন্ধটা যায়নি। অজিত, জানলাটা খুলে দাও তো। আমি এগিয়ে গিয়ে জানলা খুলে দিয়ে বাইরে তাকালাম। বাড়ির বাউন্ডারি ওয়াল পেরিয়ে শুরু হয়েছে একটা রাস্তা। বাড়ির দেওয়ালটা একদম ঘরের গা ঘেঁষে। বাইরে রাস্তা দিয়ে দু একজন মানুষও হেঁটে যাচ্ছে। ঘরের মধ্যে বিছানার উপর পড়ে রয়েছে মৃতদেহটা, চোখ খোলা, বিস্ফারিত। ব্যোমকেশ ভালো করে মৃতদেহ দেখতে দেখতে বলল, মৃত্যুর কারণ কি কিছু বোঝা যাচ্ছে দাসবাবু? দেখে তো কিছুই বোঝা যাচ্ছে না, তবে গলায় কোনো দাগ নেই, শরীরে আঘাতের চিহ্নও তো নেই। দাসবাবু, আপনি এখানে দাঁড়ান, আমি একবার মৃতদেহ পরীক্ষা করতে চাই। এ কথায় আমিও এগিয়ে গিয়ে দাঁড়ালাম বিছানার এক পাশে। ঘরে একটা বিছানা, তার পাশে একটা ছোট টেবিলে জলের বোতল আর ফুলদানি, একটা বড় আলমারি, আয়না আর একটা পড়ার টেবিল। তার উপরে কিছু কাগজপত্র আর হাতে আঁকা কিছু নকশা রয়েছে। একটাই জানলা এ ঘরে, আর তার উল্টো দিকে দরজাটা। মৃতদেহের পরনে একটা সাদা রঙের ঢিলেঢালা পাঞ্জাবির মতো পোশাক, নিচে তেমনই সাদা রঙের প্যান্ট। ব্যোমকেশ ঝুঁকে ভালো করে দেখতে দেখতে বলল, দেখুন তো, এখানে জামার উপর একটা ফুটো রয়েছে না? দাসবাবু ঝুঁকে দেখতে আমি তার মাথার ওপর দিয়ে দেখলাম। হ্যাঁ, তাই তো, সাদা জামার বুকের কাছে ডান দিকে একটা ছোট্ট ফুটো। ব্যোমকেশ তাড়াতাড়ি জামাটা বুক পর্যন্ত তুলে দিতে দেখা গেল নিচে একটা সাদা রঙের গেঞ্জি, তাতেও একটা ছোট্ট ফুটো। আর এক ফুটোটা স্পষ্ট দেখা যায় কারণ তার চারিদিকে গোল করে রক্ত জমে রয়েছে। গেঞ্জিটা টেনে তুলতেই দেখা গেল বুকের ডান দিকে হৃদয়ের ঠিক মাঝখানে একটা ফুটো। ব্যোমকেশের মুখ উজ্জ্বল হলো।
মনে হচ্ছে হৃদযন্ত্রে এই সূক্ষ্ম ছিদ্রের জন্যই মৃত্যুটা হয়েছে। মৃতদেহ পোস্টমর্টেম করলে তাহলেই বাকিটা জানা যাবে। তবে তার আগে ঘরটা একবার ভালো করে দেখা দরকার। ব্যোমকেশ ঘরটা এদিক ওদিক ঘুরে ঘুরে দেখতে লাগলো। আমি বিছানার কাছে দাঁড়িয়েই দাসবাবুকে প্রশ্ন করলাম, কি একটা চুরি হয়েছে বলছিলেন? আর এই মৃত ব্যক্তির নাম কি দাসবাবু? অতনু রায়। ইনি মিস্টার চ্যাটার্জির সাথে থাকতেন। মিস্টার চ্যাটার্জি বলেছেন তার বাড়ি থেকে একটা অত্যন্ত দামি জিনিস চুরি গেছে, কিন্তু সেটার ব্যাপারে বেশি আর কিছুই জানা যায়নি। চলুন দাসবাবু, মৃতদেহটা পোস্টমর্টমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। আর চলুন সবার সাথে একবার কথা বলা যাক। দাসবাবু আমাদের আগে বেরিয়ে যেতেই ব্যোমকেশ আমার হাতে একটা কাগজ দিয়ে বলল, অজিত, এটা যত্ন করে রেখে দাও। আমি অবাক হয়ে বললাম, এটা আবার কি? এখন থাক, পরে দেখা যাবে। এখন ওটা পকেটে লুকিয়ে রাখো। দোতলার ঘর ছেড়ে আমরা যখন নিচে নেমে এলাম, তখন সোফায় মিস্টার চ্যাটার্জির পাশে একজন মহিলা, তার পাশে বছর 20-22-এর একটি কম বয়সী মেয়ে, আর পেছনে দাঁড়িয়ে রয়েছে দুইজন। ব্যোমকেশের কথায় বাড়ির সবাইকে এক জায়গায় করা হয়েছে। দাসবাবু একজন কনস্টেবলকে কি যেন বলতে সে বেরিয়ে গেল, যতদূর সম্ভব পোস্টমর্টেমের জন্য মৃতদেহ নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে। আমরা নেমে আসতেই মিস্টার চ্যাটার্জি বললেন, কিছু বুঝলেন ব্যোমকেশবাবু? ব্যোমকেশ সোফার একপাশে বসতে বসতে বলল, আচ্ছা, আপনারা ব্যাপারটা খুন বলেই কেন ভাবছেন? আত্মহত্যা বা হার্ট অ্যাটাকও তো হতে পারে। এই প্রশ্নের উত্তর দিল সেই কম বয়সী মেয়েটি। আত্মহত্যা নয়, উনি আত্মহত্যা করতেই পারেন না। তাছাড়া তাছাড়া ওনাকে কেউ হুমকি দিয়েছিলেন প্রাণে মারার, তারাই হয়তো এই কাজ করেছে। ব্যোমকেশ আর আমি দুজনেই অবাক হলাম। আর তার সাথে সাথেই মনে পড়ল, ব্যোমকেশ যে কাগজটা আমায় দিল সেটার সাথে হুমকির কোনো সম্পর্ক নেই তো। মেয়েটির দিকে তাকিয়ে ব্যোমকেশ বলল, আপনি কে? ও আমার মেয়ে সরমা। আমায় আপনি বলবেন না ব্যোমকেশবাবু, আমি আপনার থেকে অনেক ছোট। তাই হোক। আপনার কেন এরকম মনে হচ্ছে? আর হুমকির ব্যাপারটা ঠিক কি? ওটা আমি ভালো বলতে পারবো ব্যোমকেশবাবু। আসলে আমি পেশায় একজন স্থপতি। একসময় সরকারি তরফে কাজ করেছি, তারপর সে কাজ ছেড়ে এখন নিজের মতো ব্যক্তিগতভাবেই কাজ করে থাকি। যাকে আপনারা দোতলায় মৃত দেখলেন সে আমার এক বন্ধুর ছেলে। সে এখানে আমার কাছেই থেকেই আমার সাথে কাজকর্ম করতো আর দেখাশোনাও করতো। একটা বহুতল বাড়ির কাজ আমি নিয়েছিলাম, গোটা ব্যাপারটা অতনুই দেখাশোনা করতো। সেই ব্যাপারে স্থানীয় একজন বলতে পারেন গুন্ডা বদমাশের ধরনের লোকের সাথে একবার একটা কথা কাটাকাটিও হয়, আর তার জেরেই একটা ধমকি আসে। তবে আমার মনে হয় না তারা এতটা ঝুঁকি নেবে। না বাবা, হুমকি চিঠি এসেছিল একটা অতনুদার কাছে। অতনুদা আমায় বলেছিল। আচ্ছা, ব্যাপারটা কি ঘটেছিল? প্রথম কে দেখেন মৃতদেহ? রামু দেখেছে। রামু সকালে প্রতিদিন চা দিয়ে আসতো অতনুর ঘরে। দরজা খুলে দেখে বিছানায় শুয়ে আছে, দু চোখ খোলা আর বিস্ফারিত ভাবে। ঘরে কেমন একটা যেন গন্ধ ছাড়ছিল। ক্লোরোফর্ম স্প্রে করা হয়েছিল বলে মনে হয়। ঘরের দরজা? দরজা ভেজানোই ছিল, তবে সবসময় তেমন থাকে না। দরজা ভিতর থেকে বন্ধই থাকে। বাড়ির দারোয়ান কাউকে ভিতরে আসতে দেখেছে রাতে, বা বাইরে যেতে? সে কাউকেই দেখেনি ভেতরে বা বাইরে যেতে। ব্যোমকেশবাবু, আমি আপনাকে বলছি, এটা খুন, আত্মহত্যা নয়। কেউ অতনুদাকে খুন করেছে ব্যোমকেশবাবু। এই কথায় কি যেন একটা ছিল। আমি সোজা তাকালাম সরমার দিকে। তার মুখের গড়ন খুব সুন্দর সেটা বলা চলে না, তবে একটা আকর্ষণ আছে তার মুখের গড়নে। মাথার চুল দুদিকে বেনি করে বাঁধা, সামান্য শ্যামলা, চাপা নাক, গোলগাল মুখ, আর সবথেকে বেশি আকর্ষণ তার চোখে। সেই দুটো চোখ এখন জ্বলছে। সে চোখে প্রতিহিংসা ছাড়াও আরও কি যেন একটা আছে। কষ্ট কি? আমার তো সহজে এমন মনে হয় না। আচ্ছা, ব্যোমকেশ কি তাই ভাবছে যা আমি ভাবছি? অতনু এখানে কতদিন ধরে আছে? তা প্রায় 4 বছর।
তাকে আপনার সহকারী বলাই যেতে পারে, তাই না? তা পারেন, কিন্তু এই যেটা হয়ে গেল, আমার কাজে যে কত সমস্যা হলো আপনাকে তা বলে বোঝাতে পারবো না। অতনু আমার কাজের সবটাই দেখতো, এখন যে সেগুলোতে কত সমস্যা। অতনু আপনার এখানে থাকতো কেন? তার নিজের বাড়ি কোথায়? আর তার পরিবার? অতনুর বাবা আমার সাথেই কাজ করতো, মা ছোটবেলাতেই মারা যায়। অতনুর বাবার হঠাৎ একটা স্ট্রোক হওয়া মাত্রই একদিনের মধ্যে সেও গত হলো। তারপর অতনুর বাকি পড়ার কাজের সাহায্য হবে ভেবে আমি ওকে এখানে এনে রাখি। ওর বাবাকে মৃত্যুর সময় আমি কথা দিয়েছিলাম যে ওকে আমিই দেখব। মিস্টার চ্যাটার্জি বেশ শক্ত মানুষ, তার কথায় কোনো অসঙ্গতি নেই, অথচ স্পষ্ট বোঝা যাচ্ছে ব্যাপারটায় তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছেন। সোফায় বসে উবু হয়ে হাত দুটো মুখের সামনে রেখে বসে রয়েছেন। মিস্টার দাস মৃতদেহ পোস্টমর্টেমে পাঠিয়ে দিয়ে আমাদের পাশে এসে বসলেন। এর মধ্যেই মিস্টার চ্যাটার্জির নির্দেশে একজন চা নিয়ে এসেছে। আমরা চায়ের কাপ তুলে নিলেও সরমা কিন্তু চা নিল না। সে বারবার উপরের ঘরের দিকে তাকাতে লাগলো। আপনার কি মনে হয় মিস্টার চ্যাটার্জি, কি হয়েছে? খুন অথবা আত্মহত্যা কি হয়েছে তা বোঝা যাচ্ছে না, তবে আত্মহত্যা করার মতন কোনো কারণ অতনুর ছিল না। আর একটা কথা মিস্টার চ্যাটার্জি, আপনার ঘর থেকে কি একটা চুরি হয়েছে বলছিলেন? হ্যাঁ, একটা সোনার বুদ্ধ মূর্তি, আমাদের পূর্বপুরুষের সংগ্রহ করা একটা অবলোকিতেশ্বর বুদ্ধ মূর্তি। ঠাকুরদার কাছে শুনেছি মূর্তিটা নাকি খোদ পাল বংশের শোভাবর্ধন করত। আমার কোনো এক পূর্বপুরুষের কাজে প্রসন্ন হয়ে কোনো এক পাল নৃপতি মূর্তিটি তাকে উপহার হিসেবে দেন। বহু বছর ধরে সে মূর্তিটা আমাদের বাড়িতেই ছিল। আজ সকালে যখন অতনুর ব্যাপার নিয়ে আমরা চিন্তিত, তখনই খেয়াল হয় যে মূর্তিটা নেই। কোথায় ছিল সেটা? মূর্তিটা ছিল অতনুর ঘরের আলমারিতে। পুলিশকে ফোন করার পর আমার মনে হয় বাইরের থেকে কেউ এসে এটা ঘটায়নি তো। তখন খুঁজতে গিয়ে দেখি মূর্তিটা নেই। ব্যোমকেশ কি যেন ভাবল, চায়ের কাপ মুখের কাছে তুলে আবার নামিয়ে নিয়ে বলল, মূর্তিটা যে ওখানে আছে তা কে কে জানতো? সবাই জানতো। আমার বাড়িতে কাজের জন্য যে দুজন আছে তারাও বেশ পুরনো। অতনুর আগে থেকেই ওরা এ বাড়িতে আসে আর কি, বেশ বিশ্বাসী। ব্যোমকেশ একবার চোখ তুলে দুজনকে দেখল। যে আমাদের চা দিয়ে গেল সে রান্নার কাজ করে, বাকি আরেকজন হয়তো বাড়ির অন্যান্য কাজ করে। বাড়ির সদর দরজা কি রাত্রে খোলা থাকে? না। তাহলে বাইরে থেকে যদি কেউ আসে, সে এলো কি করে? এতক্ষণ ধরে চুপ করে থাকা মিস্টার চ্যাটার্জির স্ত্রী এবার কথা বললেন। আমি আগেই বলেছিলাম যে ওই ছেলেকে বাড়িতে রেখো না। এখন হলো তো। তুই চুপ করো না, ওসব এখন থাক না। মিস্টার চ্যাটার্জি, ওনাকে বলতে দিন। আপনি বলুন মিসেস চ্যাটার্জি। মিসেস চ্যাটার্জি এমন সরাসরি কথায় কেমন যেন ইতস্তত করলেন, তারপর বললেন, এমনিতে সব ঠিকই ছিল, তবে অতনুর একটু মাথা গরম সব কিছুতে। ওর জন্যই তো ওই গুন্ডা বদমাইশের সাথে ওনার ঝামেলাটা হলো। আরে কিছু টাকা যদি ওদের দিতেই হয় তা দিয়ে দিলেই তো মিটে যেত। ওর সবেতেই বাড়াবাড়ি। সরমা আবার প্রতিবাদ করে উঠল। কেন দেবে? আর অকারণ কাউকে টাকা দিতে যাবেই বা কেন? তুমি চুপ করো, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলতে এসো না। সেদিন আমি বলেছিলাম ওকে এখানে না রাখতে, তাহলে আজ আর এইসব ঝামেলায় পড়তেই হতো না আমাদের। ব্যোমকেশ এবার উঠে দাঁড়ালো, তারপর সিঁড়ির কাছ পর্যন্ত গিয়ে আবার হেঁটে এলো দরজার দিকে। হঠাৎ করেই থেমে দাঁড়িয়ে বলল, যদি কিছু মনে না করেন, আমি দুজন কাজের লোকের সাথে কথা বলতে পারি কি? মিস্টার চ্যাটার্জি মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই ব্যোমকেশ বলল, দাসবাবু, আমি আর অজিত ওপরে খুনের ঘরে যাচ্ছি। আপনি একজন একজন করে দুজনকে পাঠাবেন। আমার ওই ঘরটা আর একবার দেখতে হবে। চলো অজিত। আমি আর ব্যোমকেশ উঠতে উঠতে ব্যোমকেশ বলল, পড়ার টেবিলের ওপর চিঠিটা রেখে ভালো করে পড়ে নিয়ে সেটা একটা বইয়ের মাঝে রেখে দেবে। ওটার ব্যাপারে যখন ওরা জানে তখন ওটা নিয়ে যাওয়া যাবে না। তাহলে ওটা নিতেই বা গেলে কেন? তারপরে বলবো, তবে মনে থাকে যেন ভালো করে চিঠিটা পড়ে নেবে আগে, তারপরে রাখবে। আর কোথায় রেখেছো যেন মাথায় থাকে, ঠিক আছে? এ কথার কারণ আমি বুঝলাম না।
তাও চিঠিটা পকেট থেকে বার করতে করতে সিঁড়ি দিয়ে উঠে এলাম ওপরে। কত বছর এখানে আছো রামু? তা বাবু 10 বছর তো হবেই। তোমার পরিবার? ওরা তো সবাই গ্রামে আছে বাবু, আমি মাঝে মাঝে যাই ওখানে। তুমি প্রথমে মৃতদেহ দেখেছিলে তো? বাবু। কি দেখেছিলে দরজা খুলে? ওই তো সদর দরজা তো রোজ বন্ধ থাকে, আজও তাই ভেবে ধাক্কা দিতে গিয়ে দেখি দরজা ভেজানো। খুলেই দেখি অতনুবাবু চোখ বিস্ফারিত করে শুয়ে। এক মিনিট। তুমি যখন দরজা খুলেছিলে তখন কি ঘরে আর কেউ ছিল? না, আমি একাই ছিলাম। আচ্ছা, ঘরে কি তখন কোনো গন্ধ ছিল? ওই ঘরের একমাত্র জানলাটা কি বন্ধ ছিল? রামু একটু ভাবতে সময় নিল, তারপর বলল, হ্যাঁ বাবু, কিন্তু জানালা বন্ধ করে সে ঘুমাতো না, বরং খোলা রাখতেই ভালোবাসতো। কিন্তু জানলা বন্ধ ছিল কেন? রামুকে প্রশ্ন করার বদলে ব্যোমকেশ উঠে গিয়ে আলমারির দরজা খুলে ফেলল। এদিক ওদিক হাতড়াতে হাতড়াতে বলল, রামু, এই 2-1 দিনের মধ্যে অতনুবাবুর কারোর সাথে দেখা করা কিংবা অদ্ভুত কিছু ব্যাপার লক্ষ্য করেছিলে? না বাবু, তবে কোনো ব্যাপার নিয়ে অতনুবাবু ভাবছিল মনে হয়। যখনই দেখা হয়েছে কেমন অন্য মনস্ক মনে হচ্ছিল। আচ্ছা, এর কারণ কি হতে পারে বলে তোমার জানা আছে? রামু মাথা নাড়ালো। ব্যোমকেশ বলল, তুমি যাও রামু, আর একজন যে আছে তাকে পাঠিয়ে দাও। রামু বেরিয়ে যেতেই আমি হাতের চিঠিটা খুলে একবার ভালো করে দেখে নিলাম। তারপর সেটা ভাঁজ করে একটা খাতার ফাঁকে রেখে জানলার কাছে চলে এলাম। বাইরের রাস্তাটা দিয়ে তখন আগের মতোই লোক চলাচল করছে। আমি বাবু বাড়ির সব কাজই করি। অতনুকে তুমি শেষ কখন দেখেছিলে? কাল তো বাবু বাড়িতেই ছিল, খাতাপত্র লইয়া কি সব আঁক করছিল। রাইতে খাবার সময় ডাকতে গিয়া বলল খাবারও ঘরেই দইয়া যেতে। খাবার দইয়া আসার পরে আমি আর যাইনি। ব্যোমকেশ কি যেন ভাবতে ভাবতে বলল, ওর ঘরে তার আগে বা পরে আর কেউ গিয়েছিল? রাইতে একবার ছোট দিদিমণিরে ওই ঘরের দিকে যাইতে দেখছিলাম। আমি নিচেই ছিলাম, দেখলাম ও ঘরে ঢুকছে। ছোট দিদিমণি তো মাঝে মাঝে যেত, তাই আমি আর ওসব বেশি ভাবিকনি। দরজা কি বন্ধ করেই ঘুমোতো অতনু? হ্যাঁ বাবু। আচ্ছা, তাহলে সকালে যখন রামুও ঘরে গিয়েছিল? বলতে বলতেই ব্যোমকেশ থেমে গেল। তারপরে বলল, আর কিছু বলতে পারবে এমন যাতে তোমার মনে হয়েছে এই খুনের সাথে সম্পর্ক থাকতে পারে? গোপাল একটু ইতস্তত করে বাইরের দিকে তাকালো, তারপর বলল, যদি অভয় দেন তো একটা কথা কই বাবু, কাউরে জানাবেন না। কাজটা চলে গেলে আমার খুব অসুবিধা হয়ে যাবে বাবু। তুমি নিশ্চিন্তে বলতে পারো, আমরা দুজন ছাড়া আর কেউ জানতে পারবে না। গোপাল গলার স্বর নামিয়ে বলল, ছোট দিদিমণির সাথে ওই অতনু বাবুর একটা ভালোবাসা ছিল, কিন্তু এটা আবার বড় দিদিমণি পছন্দ করতো না। 2-1 বার এই নিয়ে মা মেয়ের মধ্যে কথা কাটাকাটি হয়েছে। আর হুমকির চিঠির ব্যাপারে তুমি কি জানো? হুমকি চিঠি একটা আইছিল, এটাই জানি বাবু, আর কিছু জানি না। আচ্ছা, তুমি এবার যাও, যদি আর কিছু মনে পড়ে আমায় জানিও, কেমন? গোপাল চলে যেতেই আমি আর ব্যোমকেশ বেরোতে যাব, এমন সময় ঘরে এসে ঢুকলো সরমা। ঢুকেই সে বলল, ব্যোমকেশবাবু, এটা একটা খুনই। অতনুদা খুন হয়েছে, আমি আপনাকে বলছি। এবার কিভাবে হয়েছে তা আপনি খুঁজে বের করুন। আপনি এই কেসে কতটা পারিশ্রমিক পাবেন আমি জানি না, তবে সত্যি খুনিকে ধরতে পারলে আপনাকে আমি অন্তত নিরাশ করব না। দেখো সরমা, কেসটা আমি পুলিশের হয়ে দেখছি, তাই ব্যক্তিগতভাবে কোনো পারিশ্রমিক আমি নিতে পারবো না, আর নেহাত টাকার জন্য আমি কেস নিই না। ব্যোমকেশের কথায় স্পষ্ট একটা শক্ত ভাব ছিল, তাই সরমা বলল, আপনাকে যদি আমি আঘাত করে থাকি তাহলে আমি দুঃখিত। আসলে আসলে আমি স্পষ্ট বুঝলাম
সরমা আর নিজেকে শক্ত করে ধরে রাখতে পারছে না, এক্ষুনি হয়তো ভেঙে পড়বে। ব্যোমকেশ বেশ শান্ত সুরে বলল, সরমা, তোমার মতো শক্ত মেয়ে আমি খুব কম দেখেছি। তোমার যে ক্ষত হয়েছে তা অপূরণীয়। তবে আমি তোমায় কথা দিচ্ছি, এই কেসের আমি শেষ না দেখে ছাড়ব না। আর আসল যে খুনি সে শাস্তি পাবেই। সরমা চোখ তুলে তাকালো ব্যোমকেশের দিকে। তার শান্ত মুখ এখন শক্ত হয়ে উঠেছে। সে বলল, আমি কি আপনাকে বিশ্বাস করে কিছু বলতে পারি? ব্যোমকেশ তার চোখের দিকে তাকিয়ে বলল, এছাড়া কি তোমার কাছে আর অন্য কোনো রাস্তা আছে? বাড়ি ফিরে চেয়ারে গা এলিয়ে দিলাম। ব্যোমকেশ গেল স্নান ঘরে। সে ফিরে আসতেই আমিও ঢুকলাম। গায়ে জল পড়তেই বেশ আরাম লাগলো। চোখ বুজে সেটা উপভোগ করতে করতেই সরমার কথাটা আমার মনে পড়ল। ব্যোমকেশ ভুল কিছু বলেনি, তার মতো শক্ত মেয়ে খুব কমই আছে। খাওয়া দাওয়ার পর ব্যোমকেশ আগের মতোই কোথায় যেন বেরিয়ে গেল। বলে গেল যে ফিরতে নাকি দেরি হবে। আমি যেন কেসটা নিয়ে মনে মনে একটা ধারণা করে রাখি। সে ফিরে এসে আমায় কটা প্রশ্ন করবে, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আমার মনেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তাও যেন আমি গুছিয়ে রাখি। আমার মনে একটাই প্রশ্ন ছিল, খুনের মোটিভটা কি? ব্যোমকেশ বলে প্রত্যেক খুনের পিছনে একটা মোটিভ থাকে। হতে পারে তা আমাদের চোখে অতি সামান্য, কিন্তু খুনির চোখে তা নয়। একটা সামান্য মোটিভের জন্য যে একটা খুন করতে পারে তা তো বড় হবেই, যদি না সে খুনি মানসিকভাবে অপ্রকৃতস্থ হয়। আমি ওই মোটিভটাই খুঁজছিলাম। মিস্টার চ্যাটার্জির মেয়ে সরমার সাথে অতনুর একটা সম্পর্ক ছিল, যেটা জয়দেবী ভালো চোখে দেখতেন না। অথচ ব্যবসার কাজে সাহায্য করার জন্য মিস্টার চ্যাটার্জি এই ব্যাপারটাকে খুব একটা প্রশ্রয় কিংবা খারাপ, দুইয়ের মধ্যে একটাও ভাবেননি। রাত্রে অতনু দরজা বন্ধ করেই ঘুমোতো, অথচ সেদিন সে দরজা খোলা রেখেছিল কেন? আর তার চেয়েও বড় খটকা, ঘরে ক্লোরোফর্মের গন্ধ কেন? এসব নিয়ে ভাবতে ভাবতেই চোখ লেগে এসেছিল। যখন ঘুম ভাঙল তখন বিকেল গড়িয়ে গেছে। আমি আমার ঘর থেকে বেরিয়ে ব্যোমকেশের ঘরের দিকে যাচ্ছি, এমন সময় তার ঘর থেকে ফোনটা বেজে উঠল। আমি একবার উঁকি মেরে দেখলাম ঘরে কেউ নেই। আমি এগিয়ে গিয়ে ফোনটা ধরে হ্যালো বললাম। অপর প্রান্ত থেকে কথার বদলে খসখস শব্দ এলো প্রথমে, তারপর কাঁটা কাটা গলায় ভেসে এলো সাবধান বাণী। ব্যোমকেশ বক্সি, সাবধান, আমাদের পিছনে লাগতে আসবেন না। নিচের চরকায় তেল দিন, তাহলেই ভালো হবে। আমি কিছু বলার আগেই ফোনটা কেটে গেল। যদিও আমি কিছু বলতে পারতাম কিনা তাই জানি না, কিন্তু আমার মাথায় আবার নতুন চিন্তা এলো। ব্যোমকেশ যে এই কেসের পিছনে রয়েছে এরা তা জানল কি করে? তাহলে কি হুমকির চিঠির কথাটাই সত্যি? না, ব্যোমকেশ না আসা পর্যন্ত এর কোনো সমাধান হবে না। আমি ব্যোমকেশের আসার অপেক্ষা করতে লাগলাম। এর মাঝে সত্যবতী এসে চা দিয়ে গেল। গলাটা কেমন ছিল? বেশ ভারী গলা, থেমে থেমে কথা বলছিল। গলা বদল করে কথা বলার চেষ্টা। আর কোনো শব্দ পেয়েছিলে পাশ থেকে? না, আসলে ব্যাপারটা এত তাড়াতাড়ি হয়ে গেল কিছু বোঝার সময় পাইনি। এই তোমার সব থেকে বড় দোষ অজিত, খুব তাড়াতাড়ি ভয় পেয়ে যাও। টেলিফোনের ওপার থেকে কি কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে? ভালো করে শোনা দরকার ছিল ব্যাপারটা। নিশ্চয়ই সে জানতো আমি তখন বাড়িতে নেই, না হলে নিশ্চয়ই আগে নিশ্চিত হতো আমি কিনা। ব্যাপারটা ঘেটে যাচ্ছে অজিত, ব্যাপারটা ঘেটে যাচ্ছে। একটা আশার আলো দেখতে পেয়েছিলাম, কিন্তু এবার যেন আরো জটিল হয়ে যাচ্ছে ব্যাপারটা। তুমি বেরিয়েছিলে কোথায়? ব্যোমকেশ চেয়ারে হেলান দিয়ে শরীরটা ছেড়ে নিয়ে বলল, মিস্টার চ্যাটার্জির কাজের জায়গায়। সেখানে গিয়ে আশেপাশের লোকেদের সাথে কথা বললাম। আর সেই যে গুন্ডা বদমায়েশের কথা মিস্টার চ্যাটার্জি আর তার স্ত্রী বলেছিলেন, তার সাথেও কথা বলতে হলো। ধুরন্ধর জিনিস, বুঝলে, একটা কথাও বার করা গেল না। তবে এরা এই লাইনে বেশ পাকা খেলোয়াড়। এত কাঁচা কাজ করে না, শুধু শুধু একটা খুন করে সমস্যায় পড়বে না। এরা পুলিশকে এড়িয়ে চলতেই ভালোবাসে। তাছাড়া ও বাড়িতে যদি কেউ বাইরের লোক আসে
তাহলে তো দারোয়ান কিংবা অন্য কেউ দেখতেই পেত। অতগুলো মানুষের চোখের সামনে থেকে কেউ খুন করে চলে যাবে তা তো সহজ নয়। ওখানেই তো খটকা অজিত, ওখানেই খটকা। একটা স্ট্রং মোটিভ ছাড়া একজনকে কেউ খুন করতে যাবেই বা কেন? তবে একটা সামান্য আলো আমার চোখে পড়েছে অজিত। এখন দাসবাবু যদি খবরটা জোগাড় করতে পারে তার উপরেই পুরোপুরি নির্ভর করছে। একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না ব্যোমকেশ। অতনু যদি দরজা বন্ধ করেই ঘুমোয়, তাহলে সেদিন রাতে সে দরজা খুলে শুয়েছিল কেন? ভুল ভাবছ অজিত, ভুল। দরজা বন্ধ করে সে শোয়নি, বরং বাইরে থেকে কেউ ডাকায় হয়তো সে দরজা খুলে দিয়েছিল। ব্যোমকেশ, গোপাল কিন্তু একমাত্র সরমাকেই ওপরের ঘরে যেতে দেখেছিল। ধরে নেওয়া যাক চ্যাটার্জি বাড়ির 5 জনের মধ্যেই একজন খুনি, কিন্তু তাহলে ওই সোনার বুদ্ধ মূর্তিটা চুরি গেল কি করে? সেটার ব্যাখ্যা তোমার কাছে আছে? আমি মাথা নাড়ালাম। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, বরং আমি আরেকটা প্রশ্ন করলাম। আর সেই ক্লোরোফর্মের ব্যাপারটা, যদি খুনিকে অতনু দরজা খুলেই ভেতরে যেতে দেয়, তাহলে তার ক্লোরোফর্ম স্প্রে করার কি কোনো দরকার ছিল? সবই ঠিক আছে অজিত, কিন্তু আসল সমস্যা হলো সেই মোটিভ। শক্ত একটা মোটিভ আমি কিছুতেই দেখতে পাচ্ছি না। আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে, আর পোস্টমর্টেম রিপোর্টটা না আসা পর্যন্ত ভাবার মতো কিছু নেই। রিপোর্ট আসবে কখন? আজ রাতেই অথবা কাল সকালে। এ ব্যাপারে দাসবাবুর ওপর পুরোপুরি ভরসা করা যায়, তিনি এ কাজে খুব একটা দেরি করেন না। আর কোনো কথা আমাদের হলো না। রাতের খাওয়া সেরে আমরা ঘুমোতে গেলাম। শুধু যাওয়ার আগে দেখলাম ব্যোমকেশ তার চেয়ারে বসে সামনে খোলা খাতায় খসখস করে কি যেন লিখছে। সকালে ঘুম থেকে উঠে ব্যোমকেশের ঘরে গিয়ে দেখি সে টেলিফোনে কার সাথে যেন কথা বলছে। আমি যেতেই একবার আমার দিকে তাকিয়ে মুখে আঙুল দিয়ে চুপ করতে বলল। আমি বসে রইলাম। ব্যোমকেশ টেলিফোনের কথা শেষ করে এসে আমার পাশের চেয়ারে বসে বলল, দুটো খবর আছে অজিত, আগে কোনটা শুনবে? একটা ভালো খবর আর একটা খারাপ খবর, মানে সামান্য খারাপ। আগে ভালো খবরটাই বলো। ভালো খবর হলো অতনুর পোস্টমর্টেম রিপোর্ট এসে গেছে। খুনটা হয়েছে বুকের মাঝে একটা ধারালো ছুচলো ছুরির মতো অস্ত্র দিয়ে। তবে আশ্চর্যের ব্যাপার হলো মৃত্যু তাতে হয়নি। বুকের একটা নির্দিষ্ট জায়গায় আঘাত লাগার জন্য গোটা শরীরের স্নায়ু মানে নার্ভ সিস্টেম অচল হয়ে যায়। তবে মৃত্যুটা হয়েছে শ্বাসরোধ হয়ে। মানে খুনি প্রথমে বুকে আঘাত করে, তারপর মৃত্যু নিশ্চিত করতে শ্বাসরোধ করে। এখানে একটা সমস্যা আছে। বুকের আঘাত আর শ্বাসরোধ করে মৃত্যুর মাঝে অনেকটা সময়ের ফারাক ছিল। অন্তত ফরেন্সিক ডিপার্টমেন্টে এমনটাই মনে হয়েছে। গোটা শরীরের স্নায়ুতন্ত্র ঠিক যখন কাজ করা বন্ধ করেছে, তার থেকে অনেক সময় পরে খুন হয়, তাই এই কথা ওরা বলছে। তবে খুনি প্রথমে কোনো কারণে ফিরে যায়, পরে আবার আসে কাজ শেষ করতে। ব্যোমকেশের কপালে চিন্তার ভাঁজ। সে হাত দুটো মুখের কাছে জড়ো করে বলল, তাহলে ক্লোরোফর্মটা স্প্রে হলো কখন? আর খুনের অস্ত্রটাই বা কোথায়? তোমার কি মনে হয় ব্যোমকেশ, ওই বাড়ির 5 জন মানে শর্মা, মিস্টার আর মিসেস চ্যাটার্জি আর কাজের লোকেদের মধ্যেই কেউ খুনটা করেছে? ব্যোমকেশ উত্তর না দিয়েই বলল, আমার যা মনে হয় তা তোমার ভাবনার সাথে মিলবে না অজিত। সে না মিলুক, তুমি একবার বলেই দেখো না। আমার মনে হয় খুনি একজন নয়, 2 জন। তবে এই 2 জনেই ভাবছে সে একাই খুনি, অন্য আর একজনের কথা সে হয়তো জানেই না। এটা কি তুমি শুধু অনুমান থেকেই বলছো? শুধু অনুমান নয়, মোটিভ থেকেও। আর সেই মোটিভটা কি? অতনুর ওপর কোনো কারণে অসন্তুষ্ট হয়েছিল খুনি কিংবা খুনি 2 জন। ব্যোমকেশ হয়তো আরো কিছু বলতো, তার আগেই ফোনটা বেজে উঠল। ব্যোমকেশ ফোন ধরেই বলল, হ্যাঁ দাসবাবু, হ্যাঁ বলুন। আচ্ছা আচ্ছা, আমিও ঠিক এটাই সন্দেহ করেছিলাম। আচ্ছা বেশ, আজ হবে কি? আর একটা কথা, অতনুর ঘরটা সিল করা আছে তো? গুড গুড গুড। আজ দুপুরে আসুন। প্রথমে যাব সেই বহুতলের কাছে, আর তারপর যাব মিস্টার চ্যাটার্জির বাড়ি। হুম 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 বেশ বেশ, ঠিক আছে, রাখছি।
ব্যোমকেশ ফোন রেখে দিয়ে আমার কাছে এসে বলল, মোটিভ একটা মিলেছে অজিত, শুধু সেটা একবার নিশ্চিত করা দরকার। তুমি যাবে তো? তার বলতে, কিন্তু যাব কোথায়? মিস্টার চ্যাটার্জির করা শেষ কাজের স্পটে, যে কাজের পর তিনি অবসর নিয়ে নেন। তুমি কি ভাবছো, কি করছো তুমিই জানো। যাকে, গাড়ি আসবে কটায়? দাসবাবুর গাড়ি এলো দুপুর 3টে। আমরা বেরিয়ে গিয়ে গাড়িতে উঠতেই আমাদের যাত্রা শুরু হলো। যেখানে গিয়ে আমরা থামলাম সেটা একটা বহুতলের ধ্বংসাবশেষের কাছে। আমরা যাওয়ার আগেই সেখানে একজন দাঁড়িয়েছিলেন। দাসবাবু এগিয়ে গিয়ে তার সাথে করমর্দন করে আমাদের দিকে নিয়ে এলেন। নমস্কার পর্ব মিটতেই তিনি বললেন, নমস্কার, আমি সুমন্ত হালদার, সরকারি আবাসন বিভাগে আছি। এই যে ভেঙে পড়া বাড়িটা দেখছেন, এটার কথাই বলেছিলাম আমি মিস্টার দাসকে। এই পুরো ব্যাপারটা মিস্টার চ্যাটার্জি দেখছিলেন? হ্যাঁ, তবে অর্ধেক কাজ হবার পরেই এটা ভেঙে পড়ে, তখন কাজ বন্ধ করতে হয়। তবে শক্ত কোনো প্রমাণ না পাওয়া যাওয়ায় মিস্টার চ্যাটার্জিকে আইনি কোনো ঝামেলায় পড়তে হয়নি, তবে তাকে বরখাস্ত করা হয়। এ শহরে যে সমস্ত সরকারি বেসরকারি বহুতল তৈরি হচ্ছে তার মোটামুটি খবর তো আপনার কাছে আছেই, কারণ এর জন্য তো অনুমতি নিতে হয়। অনুমতি ছাড়া এই কাজ সম্ভব নয়। আচ্ছা বেশ। ব্যোমকেশ হাঁটতে হাঁটতে সুমন্তবাবুকে নিয়ে একদিকে চলে গেল, আর অন্য হাতে আমাদের দিকে ইশারায় দাঁড়িয়ে থাকতে বলল। আমি আর দাসবাবু দাঁড়িয়ে রয়েছি। ভাঙা বহুতলটা 2য় তলা পর্যন্ত উঠেছে। এখন তা রড আর ইট বেরিয়ে ভাঙা ক্ষয়ে যাওয়া দাঁতের মতো চকচক করছে যেন। কয়েক জায়গায় ঝুলও পড়েছে। এদিকে ওদিকে পায়রা উড়ে চলেছে। আমি সেদিকে তাকিয়ে আছি দেখে দাসবাবু বললেন, ব্যোমকেশবাবু কেসটায় কতদূর পৌঁছলেন কিছু জানেন আপনি অজিতবাবু? আমি বাধ্য হয়েই মাথা নাড়িয়ে না জানালাম। আমাদের কথা হতে হতেই ব্যোমকেশ ফিরে আসে, তার সাথে সুমন্তবাবু। ব্যোমকেশ এসে বলল, চলুন দাসবাবু, এবার থানায় চলুন। 2 জন কনস্টেবল নিয়ে আমাদের মিস্টার চ্যাটার্জির বাড়িতে যেতে হবে। পারলে একটা সার্চ ওয়ারেন্ট নিয়ে চলুন। মিস্টার চ্যাটার্জির গোটা বাড়িটা একবার সার্চ করতে হবে। সার্চ ওয়ারেন্ট? কেস কি আপনি সমাধান করে ফেলেছেন ব্যোমকেশবাবু? এখন শুধু মার্ডার ওয়েপনটা পাওয়া বাকি, তাহলেই 2 2 4 করা যাবে। বেশ, আর তাহলে থানায় চলুন। সার্চ ওয়ারেন্ট বার করতে একটু সময় লাগবে। আপনি যান থানায়, সার্চ ওয়ারেন্টের ব্যবস্থা করুন। আমি ততক্ষণে আর একটা জায়গা থেকে ঘুরে আসি। আর অজিত, তুমিও যাও। আমি থানায় পৌঁছলে তারপর সবাই একসাথে বেরোবো। আমার আর দাসবাবুর অবাক মুখের সামনে দিয়ে ব্যোমকেশ বেরিয়ে গেল। মিস্টার চ্যাটার্জির বাড়িতে আমরা সবাই বসে। মিস্টার চ্যাটার্জির মুখটা একটু থমথমে। তিনি শক্ত গলায় বললেন, আপনার বিরুদ্ধে আমি মানহানির মামলা করতে পারি, জানেন? কোনো প্রমাণ ছাড়া আপনি এ বাড়ি সার্চ করতে পারেন না। আপনি সব পারেন মিস্টার চ্যাটার্জি, কিন্তু আমাদের কাছে সার্চ ওয়ারেন্ট আছে, তাই আইনত আমরা এ বাড়ি সার্চ করতেই পারি। আর আমার মনে হয় সরমাও চায় অতনুর খুনের শাস্তি হোক, সে যেই হোক না কেন। তাই তো সরমা? সরমা একটু অপ্রস্তুত হয়ে একবার মিস্টার চ্যাটার্জির দিকে তাকায়, তারপর বলে, হ্যাঁ ব্যোমকেশবাবু, আমি চাই খুনির শাস্তি হোক। তারপর মিস্টার চ্যাটার্জির দিকে তাকিয়ে বলে, সে যেই হোক না কেন, যেই হোক। বাকি কথাটা আর উচ্চারণ করে না সরমা। 2 জন পুলিশ কনস্টেবলের জিম্মায় বাকিদের রেখে আমি, ব্যোমকেশ, দাসবাবু আর সরমা ওপরের ঘরে, যেখানে মৃতদেহটা ছিল, সেখানে যাই। ঘরে দাসবাবু নিজ হাতে তালা মেরে গেছে, তাই তিনি সেটা খুলতেই আমরা ভেতরে ঢুকি। ব্যোমকেশ বলে, গোটা ঘরটা তন্ন তন্ন করে খোঁজো। আমাদের কাছে যা প্রমাণ আছে তার বেশিরভাগই অনুমান। হ্যাঁ, খুনের অস্ত্রটা এ বাড়ি থেকে বেরোলে সেটা একটা শক্ত প্রমাণ হবে। তবে আরও কিছু দরকার। সরমার ইতস্তত ভাবটা কেটে গেছে। সে এবার খুঁজতে শুরু করল। জানালাটা ব্যোমকেশ খুলে দিয়েছিল। বিছানার চাদরটা এলোমেলো হয়ে রয়েছে। পড়ার টেবিলে ব্যোমকেশ সেই চিঠির টুকরোটা বার করে পকেটে পুরল। সরমা বিছানার কাছে, আমি ঘরের অন্য পাশে, আর দাসবাবু খাটের তলা আলমারির মধ্যে খুঁজছে। কিন্তু কি যে খুঁজছি তা আমাদের জানা নেই। হঠাৎ সরমা বলল, ব্যোমকেশবাবু।
তার কথায় আমরা সবাই তাকিয়ে দেখি তার হাতে একটা ছোট গোল পুঁথির মতো সোনালি কিছু। সরমার ঠোঁট কাঁপছে। সে সেভাবেই বিছানার একপাশে বসে পড়ল। এই প্রথম তার চোখে জল দেখা দিল, অথচ মুখটা আগের মতোই শক্ত। সে ওভাবেই বলল, মায়ের হাতের সোনার চুড়িতে এইরকম একটা পুঁথি আছে। একটা আলগা হয়ে গেছিল, মা অনেক দিন থেকেই বলছিল। তাহলে বাবা নয়, মা। সরমার শেষের কথাটা খুব আস্তে শোনালো। সরমা, নিজেকে শক্ত করো। খুনি যেই হোক তাকে শাস্তি দিতেই হবে, না হলে কিন্তু অতনুর প্রতি অবিচার করা হবে। আমাদের এবারে একটা ছোট্ট নাটক করতে হবে নিচে। তুমি রাজি তো? সরমার চোখের পাশ থেকে জল গড়িয়ে পড়ছিল। সে এক হাত দিয়ে মুছে বলল, অতনুদার জন্য আমি সব করতে পারি ব্যোমকেশবাবু। খুনটা কিভাবে করলেন মিস্টার চ্যাটার্জি? প্রথমে ক্লোরোফর্ম স্প্রে করে তারপর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে মারলেন অতনুকে? মিস্টার চ্যাটার্জি অবাক চোখে তাকিয়ে বললেন, আপনি কি বলছেন ব্যোমকেশবাবু? আমি কেন অতনুকে মারতে যাব? কারণ আপনি চাইতেন না আপনার মেয়ের সাথে তার কোনো সম্পর্ক গড়ে উঠুক, তাই এভাবে নিজের মেয়ের রাস্তা পরিষ্কার করে দিলেন। কখন করলেন এটা? রাতে সবাই শুয়ে পড়ার পর? চ্যাটার্জি এবার একটু রেগে গিয়ে বললেন, ব্যোমকেশবাবু, আপনি কিন্তু কোনো প্রমাণ ছাড়াই আমার উপর অপরাধের এসব চার্জ আনতে পারেন না। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? ব্যোমকেশ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। আমি জানি এবার শুরু হবে আসল নাটক। হ্যাঁ আছে, কারণ সেদিন আপনাকে ওই ঘরে যেতে দেখেছে সরমা। হ্যাঁ, সরমা। এবং সে আপনাকে ওই ঘর থেকে বেরিয়ে আসতেও দেখেছে। হতেই পারে না, এই অসম্ভব। তখন তো সরমা নিজের ঘরেই ছিল। আমি কথাটা উত্তেজনার মাথায় বলেই চ্যাটার্জি থেমে গেলেন। ব্যোমকেশ সোফার পিছন থেকে হাত দুটো জড়ো করে বলল, সরমা তখন নিজের ঘরে ছিল যখন আপনি অতনুর ঘরে গিয়েছিলেন, তাই তো? কিন্তু কেন গিয়েছিলেন? তাকে খুন করতে? চ্যাটার্জি একটু ইতস্তত করে বলল, না, মানে হ্যাঁ গেছিলাম, তবে কাজের ব্যাপারে একটু কথা বলতে। কোন কাজ? আপনার সরকারি স্থপতি হিসেবে করা শেষ কাজের যে গাফিলতির জন্য বহুতলটা ভেঙে পড়ে, তার কিছু কাগজপত্র অতনুর হাতে এসে গিয়েছিল, তাই তো? যাতে সেগুলো সে আর কাউকে না জানাতে পারে, তাই কি ঠিক বলছি তো? চ্যাটার্জির মুখ থমথমে, রাগে লাল হয়ে রয়েছে। ব্যোমকেশ বলে চলেছে, তাই নিজের কুকীর্তির কথা যাতে বাইরে না যায়, তাই বালিশ চাপা দিয়ে তাকে। হ্যাঁ, ছি 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 মিস্টার চ্যাটার্জি। সে আপনার আশ্রয় ছিল, সে আপনাকে ভরসা করত, আপনাকে নিজের বাবার মতো ভাবত। ব্যোমকেশ কথাগুলো প্রায় মিস্টার চ্যাটার্জির কানের কাছে গিয়ে চিৎকার করে বলল। এবার চিৎকার করে উঠলেন চ্যাটার্জি বাবু। নাও কখনোই আমাকে বাবার মতো ভাবেনি। কতবার বলেছিলাম যা হয়ে গেছে ভুলে যা, ছেড়ে দে। না, শোনেনি আমার কথা। সবাইকে বলে দেবে বলেছিল, এমনকি সুমন্তকেও বলেছিল কিছুটা। আর তাই আপনি শ্বাসরোধ করে খুন করলেন? ওফ, কেন এক কথা বারবার বলছেন আপনি? আমি ওকে শ্বাসরোধ করে খুন করিনি, বরং। বলুন চ্যাটার্জি বাবু, বলুন। বরং ওই সোনার বুদ্ধ মূর্তির মাথায় একটা সুজল সুজের মতো অংশ আছে। মাথাটা ঘোরালেই সেটা বেরিয়ে পড়ে। সেদিন ওটা হাতে নিয়ে ওর সাথে কথা বলছিলাম। তার আগেই সরমাকে ও ঘর থেকে বেরিয়ে আসতে দেখেছি। খাওয়ার পর সবাই তখন নিজের ঘরেই রয়েছে। তখন আমি গেলাম কথা বলতে ওর সাথে। লাভ হলো না কিছু, তাই তো? না, কত করে বোঝালাম, না তো নাই। এমনকি নতুন কাজের জায়গায় যেখানে কিছু টাকা দিয়ে ঝামেলা মিটে যেত, সেখানেও সব থেকে কাজটাই বন্ধ করিয়ে দিচ্ছিল। তারপর যখন বললাম যে যদি সে আমার কথা না শোনে তাহলে আমি সরমার সাথে ওর বিয়ে দেব না, তাই শুনে বলল। বলেই মিস্টার চ্যাটার্জি সরমার দিকে তাকালেন, কিন্তু সরমার পাথরের মতো শক্ত মুখের উজ্জ্বল দুই চোখের দিকে তাকিয়ে তিনি মাথা নিচু করলেন। কি বলেছিল অতনুদা, বলো? বললো যদি সরমা জানতে পারে আমি আপনার কথায় অসৎ পথে পা দিয়েছি তাহলে বিয়ে তো দূর, ও কখনোই আমার মুখও দেখবে না। আমার আর সহ্য হলো না, মূর্তিটা দিয়ে মারলাম ওর বুকের ডান দিকে। অতনু কেমন একবার কেঁপে বাটিতে পড়ে গেল। রাগের মাথায় এটা করলেও আমি ভয় পেয়ে গেলাম, তাই তাড়াতাড়ি তাকে বিছানায় শুয়ে দিয়ে মূর্তিটা নিয়ে চলে এলাম। চ্যাটার্জি বাবুর মাথা সামান্য ঝুঁকল, তারপর বললেন,
কিন্তু আপনি সে বারবার বলছেন শ্বাসরোধ করে খুন করার কথা। আমি তো তা করিনি। আপনি করেননি তা আমিও জানি, তবে তা যে করেছে তার হাতের চুরির এই পুঁথিটা আমার কাছে আছে। এখন যদি সে আমাকে নিজেই বলে তাহলে আমাকে আর কষ্ট করে বলতে হয় না। বলেই পুঁথিটা বার করে সবার চোখের সামনে মাথার উপরে ধরল। সেটা দেখেই রামু বলে উঠল, এ তো বড় দিদিমণির হাতের চুরির পুঁথি। বড় দিদিমণি বলছিলেন আলগা হচ্ছিল। জয়া, তুমি তুমি অতনুকে খুন করতে চাইলে? জয়াদেবী আর কিছু না বলে কাঁদতে কাঁদতে মাথা নিচু করল। ব্যোমকেশ উঠে দাঁড়িয়ে বলল, আমি প্রথম থেকেই সবটা বলছি, কিছুটা আমার অনুমান আর বাকিটা প্রমাণের উপর। যদি আমার ভুল হয় ধরিয়ে দেবেন। আর দাসবাবু, কনস্টেবলদের বলুন চ্যাটার্জি বাবুর ঘরে সেই বুদ্ধ মূর্তিটা আছে, খুঁজে আনতে। ব্যোমকেশ বলতে শুরু করল, অতনু আর সরমার সম্পর্কটা প্রথম থেকেই মানতে পারেননি জয়াদেবী, কিন্তু যেহেতু মিস্টার চ্যাটার্জি এটায় আপত্তি করেননি তাই আর কিছুই বলতে পারেন না। সরমাও নিজের ইচ্ছে আর স্বাধীনতায় কারোর হস্তক্ষেপ পছন্দ করে না। তার সাথে অতনুর সম্পর্কটা কতটা গভীর ছিল আমার জানা নেই, তবে তাদের মনের একটা মিল ছিল। দুজনেই ছিল সৎ। ভুল করা বা মানা দুটোকেই তারা অন্যায় বলে মনে করত। মিস্টার চ্যাটার্জির বর্তমান কাজের জায়গায় একটা সমস্যা হয়, যেটা টাকা দিয়ে মিটিয়ে নেওয়া যেত, কিন্তু অতনু তা চায় না। অথচ মিস্টার চ্যাটার্জি এ ব্যাপারে জোর দিতে থাকেন। আমার মনে হয় এ ব্যাপারে অতনু সরমার সাথেও কথা বলেছে। অতনুর কিছু সন্দেহ হয় মিস্টার চ্যাটার্জির ব্যবহারে, তাই সে খুঁজতে খুঁজতে খুঁজে পায় মিস্টার চ্যাটার্জির শেষ সরকারি কাজের কিছু কাগজপত্র, যা প্রমাণ করে মিস্টার চ্যাটার্জি অন্যায় পথে টাকা আত্মসাৎ করেছেন। অতনু প্রথম ভুল করে ব্যাপারটা চ্যাটার্জিকে জানিয়ে, যদিও সে পরে সুমন্ত হালদার নামের এক সরকারি কর্মীকে জানায়। এই সুমন্ত হালদার ছিল মিস্টার চ্যাটার্জি আর অতনুর বাবার বন্ধু। অতনু ভেবেছিল মিস্টার চ্যাটার্জিকে বুঝিয়ে বলে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করাবে, তাই সে সময় নিচ্ছিল, আর সেটাও তার কাল হলো। সেদিন রাতের ঘটনা তো মিস্টার চ্যাটার্জি নিজেই বললেন। এরপর মূর্তিটা লুকিয়ে রাখেন যাতে সবাই ভাবে সেটা চুরি গেছে, আর আততায়ী বাইরের কেউ। আর দ্বিতীয় কারণ, ওটাই মার্ডার ওয়েপন। এদিকে মিস্টার চ্যাটার্জি আর অতনুর কথা শুনে ফেলেন জয়াদেবী। ক্লোরোফর্ম তিনি কোথায় পেয়েছিলেন জানি না, তবে তার পরিকল্পনা ছিল অতনুর সাথে কথা বলে বা তাকে ডেকে ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে মারা। কিন্তু দরজা খোলা দেখে তিনি অবাক হয়ে ঢুকে যান। এদিকে বুকে আঘাত লাগায় অতনুর নার্ভ সিস্টেম তখন কাজ করছে না, তাই তাকে বালিশ চাপা দিয়ে মারতে বেশি সময় লাগলো না। কোনোভাবে তখন ক্লোরোফর্ম শিশি মাটিতে পড়ে যায় আর ভেঙে ছড়িয়ে যায়। তিনি তাড়াতাড়ি বাইরে চলে আসেন। তার আগেই পড়ে যায় তার হাতের চুরির পুঁথি। মেঝেতে ভাঙা কাচের গুঁড়ো ছিল, তাই সেটি উনি আর তুলে আনতে পারেননি। পরে নিঃশব্দে উনি সেই কাচের গুঁড়ো পরিষ্কার করে ঘর থেকে চলে যান, কিন্তু তাড়াহুড়োতে পুঁথির কথা বেমালুম ভুলে যান। কি তাই তো জয়াদেবী? ঠিক বলছি তো? জয়াদেবী কোনো কথা বলেন না। আমি সেই গুন্ডা বদমাইশ যার নাম করার প্রয়োজন নেই তার সাথেই কথা বলে বুঝতে পারি বাইরের কেউ আসেনি। তাছাড়া ক্লোরোফর্ম স্প্রে করা হয় জানলা দিয়ে, জানলা বন্ধ ছিল। সব থেকে বড় কথা, অতনু অচেনা কাউকে দরজা খুলে আসতে দেবে কেন? তারপর দাসবাবুর দিকে তাকিয়ে বলল, দাসবাবু, এবার আপনি আপনার কাজ শুরু করুন, আমরা চলি। ও হ্যাঁ, আর একটা কথা, মিস্টার চ্যাটার্জি হুমকি চিঠি আর হুমকি ফোনে একই ধরনের কথা বললে ধরে নেওয়াটা সহজ হয়। হ্যাঁ, মনে রাখবেন, গলা বদলে নেওয়া সহজ, কথা নয়। আমরা বেরিয়ে আসছি, এমন সময় সরমা এসে বলল, ব্যোমকেশবাবু, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। কিচ্ছু দিতে হবে না সরমা। জীবনে যাই হও না কেন, সৎ থাকবে। মনে রাখবে, অন্যায় যে করে আর অন্যায় যে সয়, দুজনেই সমান দোষী। সরমা এই অবস্থার মধ্যেও কাষ্ঠ হাসি হাসল। আমরা বেরিয়ে এলাম। গাড়িতে ওঠার আগে ব্যোমকেশকে বললাম, তুমি কখন বুঝলে যে খুনি ওরা দুজন? সন্দেহ তো প্রথম থেকেই ছিল, তবে বুঝলাম ওই হুমকি ফোনের পর। হুমকি চিঠির লেখা আর তোমায় বলা কথাগুলো এক। তারপর
বাকিটা অনুমান আর প্রমাণ। যাই হোক, এরপর দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ কেটে গেল। একদিন দেখি ব্যোমকেশ একটা সুটকেসে নিজের জামা কাপড় গোছাচ্ছে। কি ব্যাপার জিজ্ঞেস করতেই ব্যোমকেশ হেয়ালি করে উত্তর দিল, দার্জিলিং যাওয়ার জন্য জিনিসপত্র গোছাচ্ছে নাকি, পাহাড় নাকি তাকে ডাক দিয়েছে। ব্যোমকেশের এই ধরনের কথাবার্তার অর্থ আমি বিলক্ষণ বুঝি। একটু চেপে ধরতেই আসল কথাটা বেরিয়ে পড়ল। দার্জিলিংয়ের বিরাট চা বাগানের মালিকের তরফ থেকে ব্যোমকেশের নাকি ডাক পড়েছে একটা কেসের ব্যাপারে। কেসটা নাকি ভারী অদ্ভুত। যিনি ব্যোমকেশকে আমন্ত্রণ জানিয়েছেন তাদের পরিবারেই নাকি এক অতি মূল্যবান সম্পদ বহুকাল ধরেই রক্ষিত হয়ে আসছে, কিন্তু সেই অতি মূল্যবান সম্পদটি কোথায় আছে তা কেউ জানে না। সেই পরিবারের পূজিত দেবতা চক্রেশ্বর নাকি সেই মহামূল্যবান সম্পদ স্বয়ং রক্ষা করছেন। এখন ব্যোমকেশের উপর ভার পড়েছে সেটি খুঁজে বের করার। সেই জন্যেই সহসা এই পাহাড় ভ্রমণ। আমি অবশ্য এত অবধি শুনে আর লোভ সামলাতে পারলাম না। ব্যোমকেশের কাছে এই যাত্রায় তার সঙ্গী হওয়ার মনোবাসনা প্রকাশ করেই ফেললাম। ব্যোমকেশ বলল সে আগে থেকেই নাকি জানতো আমি বায়না ধরব, তাই আমার কথা আগে ভাগেই বলে রেখেছে। অতঃপর বিলম্ব না করে যাওয়ার তোড়জোড় শুরু করতে লাগলাম। আপাতত সেই কাজেই আমি লেগে পড়েছি। আগামীকাল ব্যোমকেশের সঙ্গে দার্জিলিং যাত্রা। কি জানে কি লেখা আছে কপালে। তবে কেন জানি না আমার মন বলছে ব্যোমকেশ আমায় এই কেসের ব্যাপারে অনেক কিছুই খোলসা করে বলেনি। দার্জিলিংয়ের এই অভিযানে খুবই ভয়ঙ্কর কিছুর সম্মুখীন আমাদের হতে হবে। আর এই মহামূল্যবান সম্পদটি বা কি যার কথা সেই লোকটি বলছেন? ব্যোমকেশ কেন খোলসা করে কিছু বলল না আমায়? ব্যোমকেশ কি আদৌ পারবে সেই মহামূল্যবান সম্পদটা উদ্ধার করতে? আপাতত অনেকগুলো প্রশ্ন মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। দেখা যাক কি হয়। আপাতত আমরা দার্জিলিংয়ে আসছি। আজ সকালেই আমরা দার্জিলিং এসে পৌঁছেছি। ব্যোমকেশকে কয়েকবার সত্যবতীকে আনার কথা বললেও সে কিন্তু শোনেনি। কেন জানি না, আমার বারবার বলা সত্ত্বেও সে ব্যাপারটাকে সুন্দরভাবে এড়িয়ে যাচ্ছিল। তবে আমার কাছ থেকে এড়িয়ে যেতে পারলেও সত্যবতীকে এড়িয়ে যাওয়া খুব একটা কিন্তু সহজ ছিল না। আমাদের বেরোনোর আগের রাত্রে তাদের ঘর থেকে সত্যবতীর অভিমানী গলা আর ব্যোমকেশের তাকে শান্ত করার স্বর আমি শুনতে পেয়েছি। তবে বিদায়ের বেলা সত্যবতীর চোখে প্রতিবারের মতো জল এবারেও দেখেছি। আমার মনটা কেমন কু ডাকছে। তোমরা ওখানে গিয়ে সাবধানে থাকবে কিন্তু। সত্য, কিচ্ছু হবে না, অত ভেবো না। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো। এবার যাই। যাই বলতে নেই, বলতে হয় আসি। আচ্ছা বেশ, আসি। সত্য, এত ভাবছো কেন বলো তো? কথা দিচ্ছি পরের বার তোমায় নিয়ে যাব। এবার একটু সমস্যা আছে। সমস্যাটা যে কি তা গোটা রাস্তাতেও ব্যোমকেশ আমায় বলল না। এটা ওটা অমূলক কথাবার্তায় গোটা রাস্তাটা কেটে গেল। আমাদের জন্য গাড়ি স্টেশনেই রাখা ছিল। আমরা পৌঁছে স্টেশনের বাইরে গিয়ে এদিক ওদিক তাকাচ্ছি, এমন সময় একজন আমাদের কাছাকাছি এসে বলল, মশাইরা কি কলকাতা থেকে আসছেন নাকি? হ্যাঁ। আরে আমি বীরেনবাবুর চা বাগানের ম্যানেজার। স্যার আপনাদের জন্যই গাড়ি পাঠিয়ে দিলেন। আপনারা আসুন আসুন আমার সঙ্গে। বীরেনবাবুর নিজের আসার কথা ছিল যে? হ্যাঁ, ওনারই আসার কথা ছিল, কিন্তু ওনার ছেলের হঠাৎ খেলতে খেলতে পড়ে গিয়ে পায়ে চোট লেগেছে। সেই কারণেই বাড়ির সবাই বেশ ব্যস্ত। তাই স্যার আমায় পাঠালেন আপনাদের নিয়ে যেতে। স্যার বারবার বলে দিয়েছেন যাতে আপনাদের কোনো রকম অসুবিধে না হয়। বেশ, তাহলে চলুন যাওয়া যাক। নতুন কেনা একটা সাদা রঙের অ্যাম্বাসেডর গাড়িতে একজন ড্রাইভার আগে থেকেই বসেছিল। আমরা 3 জন গিয়ে বসেছি। জিতেনবাবু ড্রাইভারকে হাতের ইশারায় গাড়ি চালানো শুরু করতে বলল। তা ট্রেনে আসতে কোনো সমস্যা হয়নি তো ব্যোমকেশবাবু? না, শুধু বারবার মনে হয়েছে পথের পাশের দেখা দূরের পাহাড়গুলো যেন খুব তাড়াতাড়ি চোখের আড়াল হয়ে যাচ্ছে। একবার কাছ থেকে পাহাড় দেখার খুব ইচ্ছে আছে। তা বেশ, তো দেখবেন। এটা কোনো ব্যাপার হলো? আরে আমাদের চা বাগানটা যেখানে রয়েছে সেখান থেকে দূরে পাহাড় দেখা যায়।
সকাল বিকেল যত খুশি পাহাড় দেখতে পাবেন। তাহলে তো বেশ ভালো হলো। এদিককার রাস্তাঘাট, মানুষজন সব কেমন যেন আলাদা ধরনের। রাস্তাঘাট যেমন পরিষ্কার তেমনই দৃষ্টিনন্দন, দেখলে আপনা থেকেই চোখ জুড়িয়ে যায়। মাঝে মাঝে উল্টো দিক থেকে আসা গাড়ি আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছে। ড্রাইভারের হাত যে খুব পাকা তার প্রমাণ পেলাম একটা রাস্তার মোড় ঘুরতে গিয়ে। উঁচু পাকদণ্ডির মতো রাস্তাগুলো এগিয়ে যেতে যেতে হঠাৎ করে কোথাও এমনভাবে বাঁক নিয়েছে যে সামনের কোনো কিছুই বোঝা যায় না। এর মধ্যেই হঠাৎ করে সামনের দিক থেকে একটা গাড়ি কোনো রকম হর্ন না দিয়েই রাস্তার এক পাশ থেকে এমন করে বেরিয়ে এসেছিল, আর একটু হলেই একটা দুর্ঘটনা ঘটত। আমাদের ড্রাইভার কোনো মতে গাড়িটা পাশ কাটিয়ে নিতে নিতে বলল, ও সাব, গাড়ি কেসে চালায় দেখেছেন? ড্রাইভার হিন্দি বাংলা দুই মিলিয়ে কথাটা বলল, তবে তার কথায় বিরক্তির ভাব স্পষ্ট। এদিকে ড্রাইভারেরা এমনিতে খুব সমজদার হয় ব্যোমকেশবাবু, লেকিন এই ব্যাপারটা ঠিক বোঝা গেল না তো। গাড়িতে দুজন ছিল, একজন ড্রাইভার আর একজন ড্রাইভারের পাশের সিটে। পিছনের সিট খালি ছিল। জিতেন আরও কিছু বলতে যাবে, তার আগেই একটা পুলিশের গাড়ি ঝড়ের গতিতে আমাদের পাশ কাটিয়ে সেই গাড়িটার পেছনে ধাওয়া করতে করতে পাহাড়ি বাঁকে অদৃশ্য হয়ে গেল। এবার আমি কথা বললাম, মনে হয় পুলিশের ভয়েই গাড়িটা ওইভাবে পালাচ্ছিল। আমার কথায় ব্যোমকেশ আর জিতেন দুজনেই মাথা নাড়ালো। গাড়িতে আর আমাদের তেমন কোনো কথা হলো না। শেষমেশ এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে। বীরেনবাবুর বাড়িটা চা বাগানের এক পাশে। আমাদের গাড়িটা যেখানে থামলো সেখান থেকে বহুদূর চা বাগান দেখা যায়। আমাদের অপেক্ষাতেই বোধহয় বীরেনবাবু বাড়ির বাইরে বাগানের মতো জায়গাটায় পায়চারি করছিলেন। আমাদের দেখে বললেন, আরে আসুন আসুন, আসতে কোনো অসুবিধা হয়নি তো ব্যোমকেশবাবু? বলেই আমাদের দুজনের দিকে তাকাতে লাগলেন। বোধহয় আসলে কে ব্যোমকেশ সেটা তিনি ধরতে পারছেন না। আমি ব্যোমকেশ, আসতে কোনো অসুবিধা হয়নি। আপনার ছেলে এখন কেমন আছে? আর বলবেন না, ছেলেটা বড়ই দুষ্টু হয়েছে। গরম জল পায়ে ফেলে একাকার কাণ্ড। এখন একটু মলম লাগিয়ে আর ওষুধ দিয়ে ঘুম পাড়ানো হয়েছে। আসুন আসুন, আপনারা বাড়ির ভেতরে আসুন। জিতেন, তুমি গাড়ি রেখে বাগানে চলে যাও। জিতেন ড্রাইভারকে নিয়ে বাড়ির এক পাশে গাড়িটা রেখে বাগানের দিকে চলে গেল। আমরা বাড়ির ভেতরে ঢুকলাম। বাড়িটা একতলা, পুরোটাই কাঠ দিয়ে তৈরি। এত সুন্দর কাঠের একতলা বাড়ি আমি এর আগে কখনো দেখিনি। আমাদের জন্য একটা ঘর গোছানো ছিল, সেখানে আমাদের ব্যাগপত্র রেখে আমি বিছানায় লম্বা হলাম। ব্যোমকেশ জানালার কাছে গিয়ে দাঁড়ালো। সেখান থেকে চা বাগানটা বেশ ভালোই দেখা যায়। ব্যোমকেশ, তুমি কিন্তু এখনো পর্যন্ত আমায় কেসের ব্যাপারে কিছুই বললে না। কেসের ব্যাপারে বীরেনবাবু টেলিফোনে খুব বেশি আমায় জানাননি। যতটা জানিয়েছেন তা তোমায় কিছুটা বলেছি। কোনো একটা অতি প্রাচীন বেশ দামি অ্যান্টিক বৌদ্ধ মূর্তি এ বাড়িরই কোথাও লুকোনো রয়েছে। সেটা খুঁজে বার করাই হবে আমাদের কাজ। বুদ্ধদেবের মূর্তি কি? তা নয়, বজ্রযানের নাম শুনেছ তো? ব্যোমকেশের প্রশ্নে যেন একটু থতমত খেয়ে গেলাম। বললাম, হ্যাঁ শুনেছি, মানে ওই আর কি, ইতিহাস বইয়ে পড়েছিলাম। মহাযান, হীনযান আর বজ্রযান বৌদ্ধ ধর্মের এক একটা শাখা প্রশাখা, এর বেশি কিছু মনে নেই। ব্যোমকেশ আমার কথা শুনে মৃদু হাসল, বলল, ঠিকই বলেছ। গৌতম বুদ্ধের মৃত্যুর পর সময়ের সঙ্গে সঙ্গে বৌদ্ধ ধর্মে অনেকগুলো শাখা প্রশাখার উৎপত্তি হয়। বজ্রযান তেমনই একটা শাখা, কিন্তু এই শাখার বিশেষত্ব হলো এই শাখায় তিব্বতী তন্ত্র ও সেখানকার দেবদেবতার প্রভাব। এই বজ্রযান বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন ভয়ঙ্কর সমস্ত দেবদেবীর উপাসনা করত। সেই রকম কোনো একটা মূর্তির কথাই বীরেনবাবু বলেছেন। তোমায় কিছু না বলার কারণ, আমি ব্যাপারটা পুরোপুরি জানি না। কোনো ব্যাপার পুরোপুরি না জেনে সেটা নিয়ে কোনো কিছু বলা আমার অভ্যেস নয়, তা তুমি জানোই। ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। খুন টুন হয়নি বলছো? খুন হয়নি, তবে একটা চিঠি বীরেনবাবুর কাছে এসেছে। সেটা যদিও আমি এখনো দেখিনি। তুমি কি এই কারণেই সত্যবতীকে নিয়ে আসতে চাইলে না? যেখানে আমি জানি কেসটা আসলে কেমন, সেখানে বিপদের সম্ভাবনা অনুমান করা যায়। যেখানে আসল কেস সম্পর্কে আমাদের জানা নেই, সেখানে বিপদ সম্পর্কে কোনো অনুমান কাজে লাগে না। এই পেশায় আমি যতদিন থেকে রয়েছি তাতে বিপদ নিয়ে খেলার অভ্যাস আমার হয়েছে।
আমার সাথে এতদিন থেকে তোমারও সেটা অভ্যাস হয়ে গেছে, তবে সত্যবতীকে এসবের মধ্যে আমি ফেলতে চাই না। ব্যোমকেশ কিছু বলার আগেই আমাদের দরজায় শব্দ হলো। ব্যোমকেশ দরজা খুলতেই দেখলাম একজন কাজের লোক গোছের ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে। ব্যোমকেশকে দেখেই সে বলল, আপনাদের জন্য স্নানের জল তৈরি আছে স্যার, আপনারা এক এক করে স্নান করে নিন, তারপর খাবার টেবিলে খাবার দেওয়া হবে। এদিকে তো বেশ ঠান্ডা রয়েছে, স্নানের জল নিশ্চয়ই গরম হবে। জিমি অল্প হেসে বলল, গরম জল ছাড়া স্নান করতে পারবেন না স্যার, এদিকটা পাহাড়ের অনেক ওপরের দিকে বলে ঠান্ডাটাও বেশি। তোমার নাম কি? আমার নাম জিমি স্যার। তুমি ছাড়া এই বাড়িতে আর কোনো কাজের লোক আছে? আমি বাড়িতে রান্নার কাজের জন্য আছি স্যার, অন্য সব কাজকর্ম চা বাগান থেকে কেউ এসে দিনে না হয় বিকেলে করে দিয়ে যায়। এ বাড়িতে আর কে কে থাকে? এ বাড়িতে স্যার আর স্যারের বউ আর ছেলে থাকে স্যার, এখানেই থাকে, আর আমি আর ড্রাইভার থাকে। স্নান সেরে খাবার টেবিলে যখন আমরা বসলাম তখন দেখা গেল বীরেনবাবু এবং আমাদের নিয়ে এলেন যিনি সেই ম্যানেজার বাবু বসে রয়েছেন। খেতে খেতেই বীরেনবাবু বললেন, আমার ডাক পেয়ে আপনি যে এত দূর আসবেন সেটাই আমি ভাবতে পারিনি ব্যোমকেশবাবু। আসলে আমার পূর্বপুরুষরা যখন এই চা বাগান কিনে নিয়েছিলেন তখন ওই পাহাড় দেখার জন্যই কিন্তু তারা প্রথমে এখানে এসেছিলেন। এখানে থাকার বেশ কয়েক বছর পরে আমার ঠাকুরদার বাবা এই চা বাগান কেনেন। তার মানে আপনাদের বংশানুক্রমিক ব্যবসা এটা? হ্যাঁ ব্যোমকেশবাবু। আপনার পূর্বপুরুষদের সাথে বৌদ্ধ ধর্মের কি একটা যোগসূত্র আছে বলেছিলেন না? তা আছে ব্যোমকেশবাবু। আমার এক পূর্বপুরুষ বৌদ্ধ ধর্মের প্রতি এতটাই আকৃষ্ট হয়ে পড়েছিলেন যে নিজেও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। বৌদ্ধ সন্ন্যাসীদের সাথে মেলামেশা এবং তাদের মতো করে জীবন ধারণ করাই তখন ছিল ওনার ধ্যান জ্ঞান। পরে অবশ্যই এই পাগলামি কমে যায়, তবে তিনি এ বাড়িতে একটা বৌদ্ধ দেবতার মূর্তি প্রতিষ্ঠা করেন। তাই নাকি? সে মূর্তি এখন কোথায় আছে? হ্যাঁ, আপনাদের দেখাবো এক সময়। তাহলে আপনি যে মূর্তির কথা বলেছিলেন, মানে আপনাদের পূর্বপুরুষদের বলে যাওয়া কথায় যে মূর্তিটা লুকোনো রয়েছে, তার সাথে এই মূর্তির সম্পর্ক কি? আসলে গোটা ব্যাপারটা একটু অন্যরকম। আমাদের বাড়িতে পূর্বপুরুষের প্রতিষ্ঠা করা যে মূর্তি রয়েছে তা হলো চক্রেশ্বরের মূর্তি। বাবার কাছে শুনেছি এই চক্রেশ্বর বজ্রযানের অতি গোপন এবং জাগ্রত দেবতা। একসময় নিজের মূল্যবান সম্পদ লুকিয়ে রাখার জন্য এই দেবতার পুজো করা হতো, তাই অতি গোপনে, এতই গোপনে যে বহু মানুষ নাকি এই দেবতার নাম পর্যন্ত জানে না। আমার বাবা মারা যাওয়ার সময় আমায় একটা অদ্ভুত কথা বলে যান। এই চক্রেশ্বরের মূর্তির সাথে তার বাবা তাকে একটা হেঁয়ালির কথা নাকি বলে গেছিলেন। হেয়ালি? হ্যাঁ, বলতে পারেন একটা ধাঁধা রেখে গিয়েছিলেন তিনি। আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে বংশানুক্রমিকভাবে এই হেঁয়ালি আমরা পেয়ে এসেছি এবং এই হেঁয়ালির মানেও তারা বর্ণনা করে দিয়ে গেছেন। তবে আমার বাবা মারা যাবার সময় তার মানসিক অবস্থা সামান্য বিঘ্নিত হয়েছিল, ফলে তিনি হেঁয়ালির মানে আমায় পরিষ্কার করে বলে যেতে পারেননি। তবে তার ডায়েরিতে হেঁয়ালিটা লেখা ছিল। সেই হেঁয়ালি দেখে আমি প্রথমে কয়েকবার সেই লুকোনো গুপ্তধনের ব্যাপারটা বার করার চেষ্টা করেছি, কিন্তু হেঁয়ালির মানে উদ্ধার করতে পারিনি। গুপ্তধন বলতে আসলে কি লুকোনো আছে সে ব্যাপারে আপনি কিছু জানেন? এই বজ্রযানেরই বৌদ্ধ ধর্মের কোনো দেবতার মূর্তি রয়েছে শুনেছি, তবে এই মূর্তিটা অমূল্য মণিমাণিক্য দিয়ে তৈরি, এটা আমি বাবার কাছ থেকে কয়েকবার শুনেছি। এই মূর্তিটাই আপনি উদ্ধার করতে চাইছেন, আর এই কাজে আমি আপনাকে সাহায্য করব, তাই তো? হ্যাঁ ব্যোমকেশবাবু। আপনার বাবা মারা গেছেন কতদিন আগে? প্রায় 5 বছর আগে। তাহলে এতদিন পরে আপনি কেন সেই হেঁয়ালির মানে উদ্ধার করতে চাইছেন? আমি ভেবেছিলাম হয়তো আমি নিজেই কাজটা করতে পারবো ব্যোমকেশবাবু। তবে কিছুদিন আগে আমার ঘর থেকে বাবার সেই ডায়েরিটা চুরি হয়ে যায়। ভাগ্যক্রমে সেই হেঁয়ালিটা আমি আমার কাছে লিখে রেখেছিলাম, তাই ডায়েরিটা চুরি গেলেও আমার তেমন সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমার কেমন মনে হচ্ছে ব্যোমকেশবাবু, আমি ছাড়াও অন্য কেউ এই হেঁয়ালির মানে উদ্ধার করার চেষ্টা করছে। সে যদি আমাদের আগে কাজটা করে ফেলে তাহলে সেই মূর্তি তার হাতে চলে যাবে। আমাদের পূর্বপুরুষের সম্পত্তি এভাবে বেহাত হোক আমি চাই না ব্যোমকেশবাবু। অতঃপর আমাদের এই অচেনা চৌর্যবৃত্তিধারীর আগে হেঁয়ালির মানে উদ্ধার করে মূর্তিটা খুঁজে বের করতে হবে। ঠিক এই কারণেই আপনাকে জরুরি তলবে এখানে আসতে বলা।
আমাদের খাওয়া হয়ে গেছিল। ব্যোমকেশ কি যেন ভাবতে ভাবতে বলল, এইটা কে চুরি করতে পারে বলে আপনার ধারণা? এখানে চা বাগানের প্রায় অনেকেই আমার বাড়িতে আসা যাওয়া করে। ডায়েরিটা চুরি যাবার দুদিন আগে আমার বাড়িতে একটা পুজো ছিল, তখন বাইরের অনেক লোকজনই এসেছিল। পুজো মিটে যাওয়ার দুদিন পরে আমি বুঝতে পারি যে ডায়েরিটা চুরি গেছে। এবার এত লোকজনের মাঝে কাউকে সন্দেহ করাটা তো সহজ নয় ব্যোমকেশবাবু। এই ডায়েরির কথা আর মূর্তির কথাটা কে কে জানে? বাবা মারা যাওয়ার আগে মাঝে মাঝে ওই মূর্তির কথা বলতেন। বাবার কাছে নানান সময়ে নানা লোকজন আসা যাওয়া করত, তাই এ বাড়ির কাজের লোক, বাইরের লোক প্রায় অনেকেই মূর্তির কথাটা জানে। কিন্তু সে যে এতদিনে হেয়ালির মানে উদ্ধার করে ফেলেনি, তার নিশ্চয়তা কোথায়? আমার মন বলছে ব্যোমকেশবাবু, সে এখনো হেয়ালির মানে উদ্ধার করতে পারেনি। তাহলে আপনি একটা কাজ করুন, হেয়ালিটা একটা কাগজে লিখে আমার ঘরে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন, তারপর আমি দেখছি। বীরেনবাবু ম্যানেজারকে তার ঘর থেকে একটা খাতা নিয়ে আসতে বললেন। সেটা নিয়ে ব্যোমকেশ আর আমি আমাদের ঘরে চলে এলাম। খাতার হেয়ালিটা খুলে আমি বিছানার ওপর বসে সেদিকে তাকিয়ে রইলাম। ভাষাটা যে বাংলা তা বুঝতে কোনো অসুবিধে না হলেও গোটা হেয়ালিটা বারবার পড়ার চেষ্টা করেও কোনো লাভ হলো না। হেয়ালিটা অনেকটা এই রকম: বক্ষ হলো রক্ষকারা, যক্ষ হলো চক্র, ঈশান দিশান রইল নিশান, পাষাণ দৃষ্টি বক্র, অসি রাশি সিংহ দুয়ার, কুঞ্চিকা পাত্র মাত্র, মহাশূন্য রক্ষা করেন চক্রেশ্বর দিবারাত্র, যে বা জানে মানে ইহার, সপ্তরত্ন তার, মহাশূন্য পূর্ণ জ্ঞানে গুণী বোঝেন সার। হেয়ালিটা কয়েকবার দেখে মনে হলো এর কোনো মানে হতেই পারে না। ব্যোমকেশ দেখলাম তার ব্যাগ খুলে একটা ডায়েরি বার করে সেই ডায়েরিতে এটা দেখে দেখে লিখে রাখলো। তারপর আমায় বলল, অজিত, এই খাতাটা বীরেনবাবুকে ফেরত দিয়ে এসো। আমি ব্যোমকেশের কথায় খাতাটা নিয়ে বীরেনবাবুর ঘরে গেলাম। বীরেনবাবুর ছেলে বিছানার উপরে শুয়েছিল, বোধহয় ঘুমোচ্ছে। তার একটা পা ফোসকা পড়ে গেছে। তার বিছানার পাশেই বসে একজন মহিলা সেই পায়ে মলমের মতো কিছু একটা লাগিয়ে দিচ্ছে। আমি দরজার কাছ থেকেই বললাম, বীরেনবাবু নেই? না, উনি একটু বাইরে বেরিয়েছেন। আপনাকে তো ঠিক... আমরা কলকাতা থেকে আসছি। বীরেনবাবু আমাদের ডেকে পাঠিয়েছেন। ওনার পরিবারের সেই... ও আচ্ছা, আপনি সেই গোয়েন্দা ব্যোমকেশ বক্সী? না, আমি ব্যোমকেশ নই, আমি ওর বন্ধু অজিত। আমি খাতাটা জয়িতা দেবীর পাশে বিছানার উপর রেখে বললাম, এখন কেমন আছে? জয়িতা দেবী ম্লান হাসলেন, তারপর বললেন, গরম জল পায়ের উপর পড়ে ফোসকা পড়ে গেছে। এতক্ষণ ধরে ব্যথায় কান্নাকাটি করে এইমাত্র একটু ঘুমিয়েছে। আচ্ছা, ঘুমুক তাহলে, আমি এখন আসি, বিরক্ত করব না। জয়িতা দেবী মুখে আর কিছু বললেন না। আমি ঘরের বাইরে বেরিয়ে এলাম। একটা বাচ্চা ছেলের পায়ে গরম জল পড়ে ফোসকা পড়ে যাওয়ার ব্যথা যে কতখানি তা বুঝতে পারলাম। মনটা একটু খারাপ হলো। ঘরে ফিরে এসে দেখি ব্যোমকেশ বিছানায় লম্বা হয়ে চোখের ওপর একটা হাত চাপা দিয়ে শুয়ে রয়েছে। এই কি হলো? হেয়ালির মানে খুঁজে পেলে? কাজটা এতটা সহজ হবে না। হ্যাঁ, সেটা আশাই করা যায়, কারণ তা না হলে বীরেনবাবু কিংবা সেই ডায়েরি চোর যে কেউ হেয়ালির মানেটা উদ্ধার করে ফেলতে পারত। তুমি কি এখন এটা নিয়েই পড়ে থাকবে? না, এই কাজটা পরে করা যাবে। চলো অজিত, চা বাগানের দিক থেকে একবার বেরিয়ে আসি। মাথাটা পরিষ্কার রাখা দরকার, না হলে এসব কাজ ভালোভাবে হবে না। আমি এই কথাটারই অপেক্ষা করছিলাম। দুজন মিলে বেরিয়ে পড়লাম সামনের খোলা সবুজ চা বাগানে। চা বাগানটা বেশ বড়। যতদূর দেখা যায় মনোরম পাহাড়ের গায়ে চা বাগানের সবুজ পাতার সারি। বীরেনবাবুর বাড়িটা যেখানে, তারপর থেকেই চা বাগানটা শুরু হয়েছে। একটু দূরে ডান দিকে বোধহয় এই চা বাগানের কারখানাও রয়েছে। আমরা বাড়ি থেকে বেরিয়ে চা বাগানের একপাশের ঢালু রাস্তা ধরে এগিয়ে গেলাম। চা বাগানের মাঝে মাঝে ছোট ছোট কিছু গাছ লাগানো থাকে। সেসব গাছের গায়ে নাম না জানা পাখি এই ভর দুপুরেও এসে মনের সুখে কলকাকলির আসর বসিয়েছে। একটু পরেই বিকেল নামতে শুরু করবে। পাহাড়ি অঞ্চলের বিকেল কিংবা সকাল দেখার অভিজ্ঞতা কিন্তু অন্যরকম। ঠান্ডার জন্য ব্যোমকেশ আর আমার দুজনের গায়ে গরম পোশাক।
তার উপর আমরা একটা করে শাল জড়িয়েও নিয়েছি। চা বাগানে মেয়ের দল পিঠে ঝুড়ি বেঁধে চা পাতা তুলতে তুলতে তাদের ভাষায় গুনগুন করে গান গাইছে। আমাদের দেখে দুই একজন অবাক হয়ে তাকিয়েও রইল। হাঁটতে হাঁটতেই ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, কেসটা কেমন বলে মনে হচ্ছে তোমার? হেয়ালির মানেটা উদ্ধার করতে পারলে কেসটা সহজ হয়ে যাবে অজিত, কিন্তু এই ডায়েরিটা চুরি যাওয়ার জন্য একটা সমস্যা রয়েছে। যদি আমাদের আগে চোর হেয়ালির অর্থ উদ্ধার করতে পারে, তাহলে বীরেনবাবুর ওই মূর্তি বেহাত হয়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে। ডায়েরিটা চুরি কে করতে পারে বলে তোমার মনে হয়? ডায়েরিতে আসল কি ছিল সেটা জানা গেলে ডায়েরিটা চুরির কারণ বোঝা যাবে অজিত। সবকিছুর পেছনে একটা মোটিভ থাকে, সেটা খুঁজে বের করলে বাকিটা সহজ হয়ে যায়। তবে এখন আমাদের সেটা নিয়ে মাথা না ঘামালেও চলবে। এখন আমাদের প্রথম কাজ হেয়ালির মানে উদ্ধার করা। বীরেনবাবুর বাড়িতে কিন্তু চা বাগানের লোক কিংবা অন্যান্য কাজের লোকের যাতায়াতের অবাধ সুযোগ রয়েছে, তাই চোরটা কিন্তু যে কেউ হতে পারে। ব্যোমকেশ আরও কিছু বলতে যাওয়ার আগেই সামনের দিক থেকে ম্যানেজার বাবু কার সাথে কথা বলতে বলতে আমাদের দিকেই এগিয়ে এলেন। আমাদের দেখতে পেয়ে সেই পাশের লোকটিকে কাগজপত্রে কিছু বুঝিয়ে দিয়ে তাকে কারখানার দিকে পাঠিয়ে দিলেন। দুপুরের সময়টা কিন্তু বেড়ানোর জন্য ঠিক নয় ব্যোমকেশবাবু। এই সময়টা রোদের যা তেজ, তা একেবারে বিকেল করে বেরোতে পারতেন। ঠান্ডার দেশে এসেছি বলে যে সব সময় ঠান্ডাই চাইবো তার তো কোনো কথা নেই, তাই না? মাঝে মাঝে রোদটাও কিন্তু ভালোই লাগে। ওটা কি আপনাদের কারখানা? হ্যাঁ, চা বাগান থেকে তোলা চায়ের পাতা শুকিয়ে গুঁড়ো করে চা বানিয়ে একদম বাক্সবন্দি করা পর্যন্ত সব কাজ এখানে হয়। তারপর সেটা বাইরে চলে যায়। গোটা কাজকর্ম কি আপনি দেখেন? বিভিন্ন কাজের জন্য বিভিন্ন কর্মচারী রয়েছে, তাদের দেখাশোনা করার জন্য আলাদা আলাদা লোক আছে, তবে গোটা ব্যাপারটা আমাকেই দেখতে হয়। আচ্ছা, বীরেনবাবু কারখানায় কখন যান? সকালে যান, আবার দুপুরের দিকে ফিরে আসেন। তা আজ আপনারা আসবেন বলে সকালে বাড়িতেই ছিলেন, দুপুরে কারখানায় গেছেন। তাহলে আপনি তো এখানে অনেক বছর ধরেই আছেন? হ্যাঁ ব্যোমকেশবাবু, তা বছর 15 তো হবেই। আচ্ছা বেশ, এই যে হেয়ালির কথা আর ডায়েরিটার কথা, তাহলে তো তা আপনি জানতেন তো? হ্যাঁ, তা তো জানতাম অবশ্যই। আর বাড়িতে লোকজন এলে বীরেনবাবু তাদের এই গুপ্তধনের কথা বলতেন সগর্বে, তবে সবাইকে হেয়ালির কথা বলতে শুনিনি কখনো। আচ্ছা, আপনার কি কাউকে সন্দেহ হয় যে এই চুরিটা করতে পারে? দেখুন ব্যোমকেশবাবু, এই ব্যাপারটা আমি ঠিক কিছু বলতে পারবো না। সেই ডায়েরিটা আমি নিজেও দেখেছি, আর হেয়ালির কথাটা আমি বীরেনবাবুর কাছে শুনেছি। তবে কারোর যদি চুরি করার প্রয়োজন হয়, তাহলে তো তার শুধু হেয়ালিটাই প্রয়োজন হবে। ডায়েরি নিয়ে সে করবেটা কি? আপনার কি মনে হয় তাহলে? আমার মনে হয় ডায়েরিটা হয়তো কোনোভাবে হারিয়ে গেছে, হ্যাঁ, না হয় বীরেনবাবু নিজেই সেটা কোথাও লুকিয়ে রেখে আপনাদের ডেকে পাঠিয়েছেন। এইবার হঠাৎই কথায় বাধা পড়ল। একজন ম্যানেজার বাবুকে চা বাগানের দিক থেকে ডাকতে লাগলেন। ম্যানেজার বাবু বললেন, আপনারা এদিকটা ঘুরে দেখুন, আমার একটু কাজ রয়েছে, পরে দেখা হচ্ছে তাহলে। আর একটা কথা, আপনি বরং হেয়ালিটা উদ্ধার করার চেষ্টা করুন, তাহলেই সেই গুপ্তধন কিংবা মূর্তি যাই থাকুক না কেন, দেখবেন ঠিক পাওয়া যাবে। আমি চলি, আবার দেখা হবে। চলে যেতে ব্যোমকেশ নিজের মনেই বলল, কেসটা খুব একটা সহজ নয় অজিত। আমার মনে হয় আমরা ছাড়াও এই মুহূর্তে অন্য কেউ হেয়ালিটা উদ্ধার করার চেষ্টা করছে। হ্যাঁ, আমাকে তার আগে হেয়ালিটা উদ্ধার করতেই হবে। এরপর আমরা চা বাগানের অনেকটা জায়গা ঘুরে বেড়ালাম। দূরে পাহাড় মাথা তুলে দাঁড়িয়েছে, সেদিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল ব্যোমকেশ। আমারও মনটা বেশ হালকা হয়ে এলো। এর আগে পাহাড় সেভাবে দেখা হয়ে ওঠেনি, আজই হলো। সমতল ভূমি উঁচু হতে হতে রুক্ষ পাথরের পাহাড়ের জন্ম দিয়ে যেন পৃথিবীকে হঠাৎ করে একটা উঁচু স্তম্ভ উপহার দিয়েছে। বেশ বিকেল করেই আমরা নিজেদের ঘরে ফিরলাম। ততক্ষণে বীরেনবাবুকেও কারখানার দিক থেকে জিপ গাড়িতে করে বাড়ির দিকে আসতে দেখা গেল। এখন কেমন আছো? ভালো। গরম জল নিয়ে এভাবে খেলতে নেই। বীরেনবাবুর ছেলে বিভু ব্যোমকেশের দিকে তাকিয়ে রইল, তারপর মায়ের কোলে মুখ গুজল। আমরা বসে আছি বীরেনবাবুর ঘরে।
তিনি কারখানা থেকে একটু আগেই ফিরে এসেছেন। তবে সবথেকে বড় ঘটনাটা হলো বীরেনবাবুর ঘরের জানলা দিয়ে একটু আগে কেউ একটা কাগজের চিরকুট ফেলে দিয়ে গেছে। ঘটনাটা যখন ঘটেছে তখন ঘরে বীরেনবাবুর স্ত্রী জয়িতা দেবী তার ছেলের পাশে শুয়ে ঘুমোচ্ছিলেন। খোলা জানলা দিয়ে কেউ কাগজটা ঘরের মধ্যে ফেলে দিয়ে চলে গেছে। আমরা আসার আগেই বীরেনবাবু ফিরে এসেছিলেন। আমরা ঘরে ঢুকতেই জিমি এসে বলল বীরেনবাবু আমাদের ডেকেছেন। এটা আবার কি শুরু হলো ব্যোমকেশবাবু? ব্যোমকেশ চিরকুটটা হাতে নিয়ে দেখে আমার দিকে এগিয়ে দিল। আমি দেখলাম তাতে লেখা কয়েকটা শব্দ। হেরুক খোঁজার জন্য গোয়েন্দা আনিয়েছ, যার জিনিস তার কাছে থাকাই ভালো নয় কি? বেশি বাড়াবাড়ি করলে ফল হিতে বিপরীত হবে কিন্তু। হেরুক? চিঠিটা পড়ে ব্যোমকেশ ভ্রু কুঁচকাল। এবার তো মনে হচ্ছে কেউ সত্যি গুপ্তধনের পেছনে রয়েছে, কারণ গোয়েন্দা আসার ব্যাপারটা তাদের নজরেও পড়েছে। তাই তো আপনাকে বলছি ব্যোমকেশবাবু, যত তাড়াতাড়ি সম্ভব হেয়ালির মানে উদ্ধার করুন, না হলে যদি অন্য কেউ সেটা উদ্ধার করে ফেলে। হেয়ালিটা বাংলায় লেখা হলেও কেমন যেন অগোছালো। আপনি কি নিশ্চিত আপনার বাবা এই হেয়ালিটাই দিয়ে গিয়েছিলেন? হেয়ালিটা আমাদের বংশানুক্রমিকভাবে চলে আসছে ব্যোমকেশবাবু। এই হেয়ালিতে ভুল নেই কোনো, একমাত্র যদি না যে হেয়ালিটা লিখেছিল সে ভুল লিখে থাকে। ব্যোমকেশ কিছুক্ষণ চিন্তিত মুখে বসে রইল। জিমি আমাদের সবার জন্য মাখন দেওয়া চা নিয়ে এলো। এর মাঝে ম্যানেজার বাবু এসে পড়লেন। দেখুন ম্যানেজার বাবু, হুমকির চিঠিও এসে পড়েছে আমি আসতে না আসতেই। ম্যানেজার বাবু চিন্তিত মুখে চিঠিটা দেখলেন। চিঠিটা কে পাঠিয়েছে তা বোঝা বেশ মুশকিল ব্যোমকেশবাবু। এখানে অনেকেই আছে যারা বাংলা লিখতে পড়তে জানে না, তবে বাংলা জানা লোকের সংখ্যাটাও কিন্তু কম নয়। আমরা যখন চা বাগানের দিকে বেড়াতে গিয়েছিলাম তখনই কেউ চিঠিটা দিয়ে গেছে। তার মানে সে সবসময় বাড়ির উপর নজর রাখছিল। কিন্তু এরকম একটা চিঠি পাঠিয়ে লাভ কি ব্যোমকেশবাবু? আমাদের ভয় দেখিয়ে এই গুপ্তধন খোঁজার ব্যাপারটা থেকে দূরে সরিয়ে রাখতে চাইছে কেউ। আর আমার মনে হয় এই হেরুকের সঙ্গে গুপ্তধনের কোনো সম্পর্ক আছে। এরকম কোনো নাম তো আগে শুনিনি। আমি শুনেছি, বাবা মারা যাওয়ার আগে মাঝে মাঝে এই নামটা বলতেন। ব্যোমকেশ উত্তেজিত স্বরে প্রশ্ন করল, তিনি কি আর কিছু বলতেন? আপনার মনে আছে? তিনি বলতেন এই বাড়িতে কোথাও জিনিসটা লুকানো আছে। তিনি অবশ্য গুপ্তধন বলতেন না, তিনি বলতেন অমূল্য একটা সম্পত্তি। সেটা কি ওই হেয়ালির মানে উদ্ধার করার পরেই পাওয়া যাবে? আমার তো তাই মনে হয়। এই চিঠিটাকে গুরুত্ব দেবার প্রয়োজন নেই ব্যোমকেশবাবু। আপনি আপনার মতো করে হেয়ালিটা উদ্ধার করার চেষ্টা করুন। আমায় কেউ ভয় দেখিয়ে এই কাজটা থেকে বিরত করতে পারবে না। ব্যোমকেশের কথায় জয়িতা দেবী বিভুকে দুহাত দিয়ে নিজের কাছে টেনে নিলেন। বীরেনবাবু কেমন বিস্মিত মুখে তাকিয়ে রইলেন। আমরা নিজেদের ঘরে ফিরে এলাম। সন্ধে নেমেছে বাইরে। আমাদের ঘরের জানলাটা দিয়ে বাইরে চা বাগানটা দেখা যায়। সূর্য ডুবে যাওয়ার সাথে সাথে ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে। জানলাটা বন্ধ করে দিয়ে বিছানার ওপরে এসে বসো অজিত। আমি জানলা বন্ধ করে ঘরের দরজায় ছিটকিনি তুলে বিছানার উপরে বসলুম। দুজনের গায়ে দুটো শাল। শালের ভেতর থেকে হাত বার করে ব্যোমকেশ একটা খাতা খুলে বসেছে। এই খাতায় সেই হেয়ালিটা লেখা রয়েছে। তাছাড়া আর একটা পাতায় আরও কী সব যেন লেখা। আচ্ছা, তোমার কি মনে হয় এই গুপ্তধনের পেছনে বীরেনবাবু ছাড়া আর কে কে রয়েছে? বীরেনবাবু ছাড়া আর যারা যারা এই গুপ্তধনের ব্যাপারটা জানেন তারা সবাই তো এর পেছনে থাকতে পারে। সেটাই স্বাভাবিক নয় কি? একবার গুপ্তধন উদ্ধার করতে পারলে অবশ্য সমস্যার সমাধান হয়েই যাবে। আচ্ছা, ম্যানেজার বাবু লোকটাকে তোমার কেমন বলে মনে হয়? অনেক বছর ধরেই তো কাজ করছেন, বেশ বিশ্বাসী বলেই তো মনে হলো। আর তার যদি গুপ্তধনের উদ্ধার করার হতো তার কাছে তো সুযোগ ছিলই। জয়িতা দেবীর ঘরের চিঠিটা ফেলার জন্য বাড়ির পেছনের দিকে যেতে হবে। আমরা যখন চা বাগানের মধ্যে দাঁড়িয়ে ম্যানেজার বাবুর সাথে কথা বলছিলাম তখন একটা স্থানীয় লোককে বাড়ির দিক থেকে কারখানার দিকে হেঁটে যেতে দেখেছি। তখন ব্যাপারটা গুরুত্ব দিইনি, অনেক দূর থেকে বলে লোকটাকে ভালোভাবে দেখাও হয়নি। আমি অবাক হয়ে বললাম, তার মানে তুমি বলতে চাইছো চা বাগানের কেউ এই কাজটা করেছে? কেউ এই কাজটা করেছে অথবা
তাকে দিয়ে অন্য কেউ কাজটা করিয়েছে। কিন্তু এতে লাভ কি? হেরুকের নামটা কি তুমি এর আগে শুনেছ? না, ওই চিঠিতেই তো প্রথম দেখলাম। আর তারপর তো জয়িতা দেবী বললেন তিনি তার বাবা মানে বীরেনবাবুর বাবার কাছ থেকে কথাটা শুনেছেন। চিঠির প্রেরক কিন্তু আমাদের এক্ষেত্রে সাহায্যই করেছেন। আমার অনুমান বলছে এই গুপ্তধন আসলে আর কিছুই নয়, একটা অমূল্য হেরুক মূর্তি। হেরুক মূর্তি? হ্যাঁ, কাল তোমায় বৌদ্ধ ধর্মের বজ্রযান শাখার কথা বলেছিলাম, মনে পড়ছে? হেরুক সেই শাখারই এক ভয়ঙ্কর দেবতা। ভারী উগ্র হেরুকের বিগ্রহ কল্পনাও। বৌদ্ধদের বিশ্বাস অনুযায়ী হেরুক সাক্ষাৎ প্রজ্ঞা, জ্ঞান ও শান্তির প্রতীক। অনেকে আবার এই দেবতাকে ইষ্ট দেবতা জ্ঞানে পুজোও করে। তবে তিব্বতী ভাষায় হেরুক শব্দটার মানে কিন্তু খুবই অদ্ভুত। কি মানে? রক্তপায়ী, সহজে বললে রক্তের জন্য পিপাসার্থ দেবতা। ভারী অদ্ভুত এই বজ্রযান শাখাটি। এখানকার দেবতা, তাদের বিগ্রহ এবং সেই সব বিগ্রহের প্রতীকী অর্থ সবই একদম অন্য রকমের বলা চলে। আচ্ছা বলো দেখি, যদি কেউ এই মূর্তির সন্ধান বন্ধই করতে চায়, তবে সে চিঠিটা আমাদের ঘরে না ফেলে জয়িতা দেবীর ঘরে ফেললেন কেন? আরে তাই তো, এই ব্যাপারটা তো আমার মাথায় আসেনি। তাহলে চিঠিটা সরাসরি আমাদেরকেই দিল না কেন? সরাসরি আমাদের দেওয়াতে অনেক বিপদ আছে অজিত। তাই চিঠিটা জয়িতা দেবীর ঘরে ফেলে এক কাজে দু কাজ হলো। সম্ভবত হেরুকের কথাটা সে আমাদের জানাতে চেয়েছিল, অর্থাৎ সে আমাদের বোঝাতে চাইল এই হেয়ালি সমাধানে সে আমাদের চাইতে এক ধাপ এগিয়ে রয়েছে। তাছাড়া বীরেনবাবুকে একবার সতর্ক করে দিতে পারল। তুমি কেসটা কিছু বুঝতে পারছো ব্যোমকেশ? বীরেনবাবুর বাবার ডায়েরিটা পাওয়া গেলে সুবিধে হতো অজিত। আমার মনে হয় এই মুহূর্তেই সবকিছুর সাথে খুব চেনা কারোর সম্পর্ক রয়েছে। আর হেয়ালির ব্যাপারটা? হেয়ালি, এইটাই তোমাকে সব থেকে বেশি ভাবাচ্ছে অজিত। বক্ষ হলো রক্ষ কারা, যক্ষ হলো চক্র, ঈশান দিশান রইল নিশান, পাষাণ দৃষ্টি বক্র। না অজিত, যত ভাবছি ততই হেয়ালিটা জটিল হয়ে যাচ্ছে। এই হেয়ালিটা যে সাংকেতিক বেশ বুঝছি, কিন্তু সংকেতগুলো ধরেও ধরতে পারছি না। তবে আমি নিশ্চিত খুব শিগগিরই আমরা তা পারবো। আচ্ছা, বীরেনবাবুর বাড়িতে আর একটা মূর্তি ছিল বলে তিনি বলেছেন, ওই চক্রেশ্বর বা যক্রেশ্বর জাতীয় কিছু একটা। ওটার সাথে এই মূর্তির কি কিছু সম্পর্ক আছে? সেটাই তো স্বাভাবিক অজিত। এক কাজ করো, চলো চলো চক্রেশ্বরের মূর্তিটা দেখেই আসি। বীরেনবাবু আমাদের সাথে এলেন না। জিমি আমায় আর ব্যোমকেশকে নিয়ে বাড়ির পেছনের দিকের একটা ঘরে গিয়ে পৌঁছল। সেই ঘরের দরজা খুলতেই যে মূর্তিটা দেখা গেল, এরকম মূর্তি এর আগে আমি কখনো দেখিনি। হিন্দু ধর্ম মতে কুবের নামের এক দেবতার কথা এবং তার মূর্তি আমি দেখেছি। এই মূর্তিটার সাথে তার অনেকটা মিল থাকলেও মুখের দুপাশে লম্বা দুটো সদন্ত রয়েছে। মূর্তিটির মুখের ভাব ভীষণ উগ্র, চোখের ভুরু দুটি ঈষৎ বাঁকা, তাতে মুখের কুরুদ্ধ ভাবখানা আরও বেশি করে ফুটে উঠেছে। মূর্তিটার চারিদিকে নানান সূক্ষ্ম তিব্বতী কারুকার্য ছাড়াও দুটো হাতে ধরা রয়েছে একটা অদ্ভুত পাত্রের মতো বস্তু, এবং তার সাথেই অনেকটা ছোট আকারের ঘটের মতো কিছু একটা সেই পাত্রে রাখা রয়েছে। দুহাতের বাহুর মাঝে একটা লম্বা তলোয়ার কিংবা লাঠি জাতীয় কিছু একটা শোয়ানো। চক্রেশ্বরের গোটা মূর্তি বহু পুরনো, এখানে ওখানে মূর্তির রং এবং কারুকার্য নষ্ট হয়ে গেছে। তবে এই মূর্তি যে এখনও পুজো হয় তা বোঝা গেল মূর্তির সামনে পুজোর উপকরণ দেখে। এই গোটা ঘরটাই আলাদা ঠাকুর ঘর হিসেবে ব্যবহৃত হয় বলে জিমি জানালো। এই চক্রেশ্বর খুব জাগ্রত দেবতা স্যার। আগের পুজো প্রতিদিন হতো, তবে বড়বাবু মারা যাওয়ার পর থেকে বাবু খুব একটা পুজো টুজো করেন না। এ বাড়িতে কোনো হিন্দু দেবতার মূর্তি নেই? না স্যার, আমি যতটা জানি বাবুরা সবাই বৌদ্ধ, আর এই একটাই মূর্তি এ বাড়িতে আছে। যদিও দিদিমণির ঘরে কিছু হিন্দু দেবদেবীর ছবি রয়েছে। জিমির কথা সত্যি, আমরা দেখেছি জয়িতা দেবীর ঘরে দুর্গা এবং শিবের ছবি রয়েছে। ব্যোমকেশ মূর্তিটার দিকে তাকিয়েই রইল। মনে মনে দেখলাম ও বিড়বিড় করে বলছে, অসি রশি সিংহ দুয়ার, কুঞ্চিকা পাত্র মাত্র, মহাশূন্য রক্ষা করেন,
চক্রেশ্বর দিবারাত্র, অসি রশি সিংহদুয়ার। আশ্চর্য। মূর্তিটা লম্বায় বেশ বড়। মূর্তিটা যেখানে রাখা রয়েছে তার নিচে একটা কালো পাথরের বেদি মতো জায়গা। গোটা ঘরে আর তেমন কিছু নেই, যদিও ঘরের একদিকে একটা জানলা আছে, পেছনের দিকে সেই জানলা দিয়ে সামান্য চাঁদের আলো এসে পড়েছে মূর্তিটার ঠিক বুকের উপরে। তাছাড়া ঘরে ইলেকট্রিক আলো তো রয়েছেই। মূর্তিটা দেখতে দেখতে একসময় ব্যোমকেশ প্রশ্ন করল, তোমাদের এই চক্রেশ্বর দেখছি খুবই ভয়াল প্রকৃতির। হেয়ালির কথা অনুযায়ী সেই এই গুপ্তধনের রক্ষাকর্তা। তুমি এই গুপ্তধনের কথা জানতে? জিমি মাথা নাড়াল। ব্যোমকেশকে দেখলাম মূর্তিটার সামনে পেছনে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো এবং দুবার হাত দিয়ে মূর্তিটার গায়ে কি যেন পরীক্ষা করল। একসময় আমরা সেই ঘর থেকে বাইরে বেরিয়ে নিজের ঘরে এলাম। সেদিনের রাতটা একভাবেই কেটে গেল। রাতের খাওয়া দাওয়ার পর ব্যোমকেশ আর আমি আবার সেই হেয়ালিটা নিয়ে পড়লাম। বাংলায় লেখা সহজ সাধারণ দেখতে, সহজ বলে মনে হলেও হেয়ালির কিন্তু কোনো মানেই আমরা উদ্ধার করতে পারলাম না। এর আগে এমন অনেক হেয়ালি দেখেছি, তবে সে সমস্ত হেয়ালি আলাদা, আর এমন সাংকেতিক হেয়ালি আমরা খুবই কম দেখেছি। অথচ কেবল যেন মনে হচ্ছে অর্থটা ধরেই ফেলেছি। প্রায় অনেক রাত পর্যন্ত ব্যোমকেশ আর আমি হেয়ালির অর্থ আবিষ্কারের চেষ্টা করার পর শেষমেশ হাল ছেড়ে দিয়ে ঘুমোতে গেলাম। সকালে খাবার খেতে বসে ব্যোমকেশ বীরেনবাবুকে বলল, বীরেনবাবু, আমি হেয়ালিটা প্রায় উদ্ধার করে ফেলেছি। বীরেনবাবুর সাথে ম্যানেজার বাবু, চৈতা দেবী এবং আমিও অবাক হয়ে ব্যোমকেশের দিকে তাকালাম। সামান্য কিছুটা বাকি রয়েছে, তবে তার জন্য আমায় কিছু বইপত্র পড়তে হবে। এ বাড়িতে কি বৌদ্ধ ধর্ম সম্পর্কিত কোনো বইপত্র রয়েছে? হ্যাঁ, ওপরে বাবার ঘরে অনেক বইপত্র রয়েছে। আমার মনে হয় বৌদ্ধ ধর্ম নিয়েও কিছু বইপত্র ওখানে পেয়ে যাবেন। আপনি সেসব পড়েন না? না, সত্যি বলতে কি এসব নিয়ে আমি খুব একটা আগ্রহ পাই না। নেহাত বাবার ডায়েরিটা চুরি হয়ে যাবার পরে গুপ্তধনের ব্যাপারটা ভাবতে শুরু করেছিলাম। না হলে অনেক দিন আগে থেকেই গুপ্তধনের গল্পটা আমাদের পরিবারে চালু থাকলেও কখনোই সেটা খোঁজার চেষ্টা আমি করিনি। আচ্ছা বেশ, তাহলে ওই ঘরের দরজা আপনি জিমিকে খুলে দিতে বলুন। আমি আজ দুপুরেই ওই ঘরে যাব। বীরেনবাবু আর ম্যানেজার তাদের খাওয়া সেরে কারখানার দিকে চলে গেলেন। আমি আর ব্যোমকেশ আবার বেরিয়ে পড়লাম পাহাড় দেখতে। চা বাগানে ঘোরার ফাঁকে ফাঁকে আমি যখন পাহাড় দেখায় মগ্ন, তখন স্পষ্ট বুঝতে পারলাম ব্যোমকেশ চা বাগানের প্রতিটি মানুষকে খুঁটিয়ে খুঁটিয়ে লক্ষ্য করার চেষ্টা করছে। একসময় আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই কারখানার কাছে। খুব বেশি বড় নয়, ভেতরে কাজকর্ম চলছে। আমরা বাইরে চারপাশে ঘুরে ঘুরে সেই কারখানাটা দেখে একসময় বাড়ি ফেরার পথ ধরলাম। আমার মনে একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসতে লাগলো, ব্যোমকেশ হেয়ালির অর্থ কখন বার করলো? একসময় থাকতে না পেরে ব্যোমকেশকে প্রশ্নটা করেই বসলাম। আরে ওটা তো সাবধান অজিত বলেই আমায় একটা ধাক্কা মেরে রাস্তার একপাশে ফেলে দিয়ে নিজেও অন্যদিকে লাফিয়ে পড়ল। আর সাথে সাথেই একটা ছোট্ট কি যেন আমাদের উল্টো দিকে গাছটার গায়ে গিয়ে বিঁধল। ব্যোমকেশ তাড়াতাড়ি এদিকে ওদিকে তাকাতেও কাউকেই দেখতে পেল না। আমরা গাছটার দিকে এগিয়ে গিয়ে দেখলাম একটা ছোট্ট তীরের মতো ধারালো বস্তু গাছটার গায়ে বেঁধে রয়েছে। ব্যোমকেশ সাবধানে সেটা গাছের গা থেকে খুলে নিয়ে দেখতে দেখতে বলল, বিষ মাখানো তীর অজিত। দেখো দেখো, ছোট্ট তীরের মাথাটা কেমন নীলচে হয়ে আছে। খুব সম্ভবত স্থানীয় কোনো ফুলের বিষ। সর্বনাশ! তাহলে আমাদের ওপর কেউ আক্রমণ করতে চাইছে? করবে নাই বা কেন? আমরা যে হেয়ালির মানে উদ্ধার করে খুব শীঘ্রই গুপ্তধন বার করে ফেলতে পারি, এই ভয়টা যে দেখানো হয়ে গেছে। মানে? আর একটু অপেক্ষা করতে হবে অজিত। ব্যোমকেশের মুখের শিরায় একটা হাসির ভাব ফুটে উঠল। ব্যোমকেশ যখন কোনো ব্যাপারে তার অনুমান প্রায় নিশ্চিত বলে ধরে ফেলতে পারে, তখন তার মুখে এই হাসিটা আমি দেখতে পাই। কিন্তু ব্যোমকেশ নিজেই বলেছে সে হেয়ালির অর্থ উদ্ধার করতে এখনো পারেনি। তাহলে তার কোন অনুমান এতটা নিশ্চিত হয়ে উঠল? গোটা দুপুরটা আমি নিজের ঘরেই রইলাম। ব্যোমকেশ বীরেনবাবুর বাবার সেই লাইব্রেরি ঘরে বৌদ্ধ ধর্মের বইপত্র নিয়ে পড়াশোনা করতে লাগলো।
অনেক পরে সে আমার ঘরে এসে বলল, অজিত, বৌদ্ধ ধর্ম নিয়ে একা আমি যে বীরেনবাবুর বাবার বইপত্র ঘেটেছি তা নয়, আমার আগেও আরও কেউ ঘেটেছে। তবে তিনি বীরেনবাবুর বাবাও হতে পারেন, অথবা আমাদের সেই অদৃশ্য প্রতিদ্বন্দ্বী, যে চাইছে না আমি তার আগে হেয়ালির অর্থ উদ্ধার করে ফেলি। কিন্তু হেয়ালির মানে কি তুমি উদ্ধার করতে পেরেছ? হেয়ালির মানে উদ্ধার করার পরেও খুব সহজে তুমি সেই মূর্তি খুঁজে পাবে না, কারণ সেই মূর্তির রক্ষা করছে স্বয়ং বৌদ্ধ দেবতা চক্রেশ্বর। তার মানে তুমি নিজে হেয়ালির অর্থটা উদ্ধার করতে পেরেছ, অথচ আমায় বলনি, তাই তো? অজিত, এখন এসবের সময় নেই। এখন আমাদের তাড়াতাড়ি সেই মূর্তিটা খুঁজে বার করতে হবে। আমার মনে হয় এই হেয়ালির অর্থ উদ্ধার আমাদের প্রতিদ্বন্দ্বীও করে ফেলেছে, তাই আমায় সরিয়ে দেওয়ার জন্য আজ এই বিষ মাখানো তীরের নিমন্ত্রণ সে রেখেছিল। তুমিও না ব্যোমকেশ, সত্যি আর একটু হলেই কি যে হতো, আর তুমি এসব নিয়ে মজা করছো। আচ্ছা বেশ, মজা করছি না, চলো। তবে তার আগে একটা কাজ করতে হবে। কি কাজ? আমরা বাড়িতে ফিরে আসতেই প্রথমেই দেখা হলো জিমির সাথে। সে জানালো ম্যানেজার বাবু এবং বীরেনবাবু এখনও বাড়িতে ফিরে আসেনি। ব্যোমকেশ জিমির দিকে শক্তভাবে তাকিয়ে থেকে বলল, জিমি, তুমি কি চাও তোমার বাবু এই গুপ্তধন উদ্ধার করতে পারুক? জিমি ব্যোমকেশের গলার স্বর এবং মুখের ভাব দেখে কেমন যেন হতচকিতভাবে তাকিয়ে রইল। তারপর বলল, হ্যাঁ স্যার, আমরা মন থেকে সচ্চা কথা বলি স্যার, আমাদের কথার দাম আছে স্যার। আমরা জান দিয়ে দেব, কিন্তু প্রভুর সাথে নেমখারামি করব না। নেমখারামি তোমায় করতে হবে না, শুধু একটা ঘর খুলে দিতে হবে, আর সেই ঘরের বাইরে দাঁড়িয়ে তোমায় পাহারা দিতে হবে যাতে অন্য কেউ না আসে। কিন্তু স্যার, বাবুকে না জানিয়ে? বাবুকে জানাতে গেলে অনেক দেরি হয়ে যাবে জিমি, আর পুরোটাই তোমার বাবুর ভালোর জন্যই। জিমি কিছুক্ষণ ভাবল, তারপর ব্যোমকেশের দিকে তাকিয়ে বলল, কোন ঘরটা স্যার? বীরেনবাবু ফিরে আসার আগেই আমাদের কাজটা হয়ে গেল, কিন্তু আমি বুঝতে পারলাম না এর প্রয়োজন কি ছিল। ব্যোমকেশ শুধু একবার আমায় বলল, যা হচ্ছে চুপচাপ দেখে যাও অজিত, এর কারণ এখন জিজ্ঞাসা করো না, এখন বললে তুমি বুঝবে না, সময় মতো সব বলবো। আমরা অপেক্ষা করতে লাগলাম বীরেনবাবু ফিরে আসার জন্য। তারপর আমরা শুরু করব সেই গুপ্তধন অর্থাৎ হেরুকের মূর্তি উদ্ধারের কাজ। এখন কেমন আছো বিভু? ভালো। তোমরা দাদা ঠাকুরের সেই কবিতাটার মানে বুঝতে পেরেছ? মা বলল তোমরা নাকি ওটা খুঁজছো। আমি জানি তুমি কবিতাটা জানো, তাই না? বিভু হাসলো, তারপর বলল, ওটা তো কবিতা নয়, ওটা সংকেত, চক্রেশ্বরের সংকেত। দাদা ঠাকুর বলতো। ওটাতে কি লেখা আছে তা আমি জানি না, তবে দাদা ঠাকুর বলেছিল একটা খুব দামি জিনিস লুকোনো আছে, যেটা ওই সংকেতের মানে বুঝলে পাওয়া যাবে। তবে সেই দামি জিনিসটাকে নাকি নিজের বুক দিয়ে রক্ষা করছে চক্রেশ্বর। এসব তুমি কাউকে বলনি তো? না না, বলিনি। ব্যোমকেশ বিভুর সাথে কথা বলছে এমন সময় জয়িতা দেবী এসে ঘরে ঢুকলেন। ও, আপনারা? আপনাদের বাড়ির গুপ্তধন রহস্য উদ্ধার হয়ে গেছে জয়িতা দেবী, এখন শুধু গুপ্তধন উদ্ধার করলে আমাদের কাজ শেষ। সে কি, আপনারা হেয়ালির মানে উদ্ধার করে ফেলেছেন? ব্যোমকেশ মাথা নাড়ালো। সবাই ফিরলে আমাদের একটা খবর দেবেন, তারপর না হয় সেই গুপ্তধন উদ্ধার করতে যাওয়া যাবে। জয়িতা দেবী, আচ্ছা আসি এখন। বীরেনবাবুর বাড়ির সেই ঠাকুর ঘরে আমরা সবাই দাঁড়িয়ে। ব্যোমকেশ বাদে বাকি সবার চোখে মুখে একটা বিস্ময় আর চাপা উত্তেজনা। আমার মাথায় তো গোটা ব্যাপারটা এখনো কিছুই ঢুকছে না। ব্যোমকেশ বলতে শুরু করলো, প্রথমেই আসি বীরেনবাবুর বংশানুক্রমিকভাবে পাওয়া এই গুপ্তধনের কথায়। বীরেনবাবুর পূর্বপুরুষরা বৌদ্ধ ধর্মের সাথে বেশ ভালোভাবেই জড়িয়েছিলেন, সেভাবেই তাদের কাছে আসা এই হেরুক আর চক্রেশ্বরের মূর্তি। বৌদ্ধ ধর্মের যে সমস্ত গ্রন্থে হেরুক আর চক্রেশ্বরের মূর্তির কথা আছে, তার বেশিরভাগ জায়গাতে এই দুই মূর্তির কথা একসাথেই আছে। সব জায়গার বর্ণনা অনুযায়ী চক্রেশ্বর হেরুককে রক্ষা করে আসছে সেই প্রথম থেকেই। বীরেনবাবুর বংশানুক্রমিকভাবে পাওয়া এই হেয়ালি, তার মানে
বীরেনবাবু পর্যন্ত এসে পৌঁছয় না, কারণ তিনি বৌদ্ধ ধর্ম সম্পর্কে একরকম উদাসীন ছিলেন। ঠিক এই কারণেই হয়তো তার বাবা তাকে হেঁয়ালির মানেটা বলে যাননি। তিনি হয়তো চেয়েছিলেন বীরেনবাবু হেঁয়ালির মানে জানতে গিয়ে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আকৃষ্ট হয়ে পড়ুক। এই হেঁয়ালির মানে বোঝার ক্ষেত্রে যেটা অবশ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অন্যদিকে এই হেঁয়ালির কথা বীরেনবাবু ছাড়া আরও অনেকেই জানতেন। বীরেনবাবুর বাবার সেই ডায়েরিটা তার বাড়িতে পুজোর সময় চুরি হয়ে যায় বলে তিনি ভেবেছিলেন, কিন্তু আসলে ডায়েরিটা চুরি হয়েছিল তার আগেই। এরপরেই বীরেনবাবুর মনে হয় সেই গুপ্তধনের ব্যাপারটা হয়তো গুজব নয়। ডায়েরিটা না হারালে তিনি হয়তো এই ব্যাপারে তেমন কিছুই ভাবতেন না, কিন্তু ডায়েরি হারিয়ে যেতেই তার মনে হয় ব্যাপারটা দেখা দরকার। আমি এখানে আসার পরেই হেঁয়ালিটা আমার হাতে আসে। হেঁয়ালিটা ছিল শুনতে সহজ, কিন্তু সমস্যা ছিল হেঁয়ালির ভাষাটা। সেটা বাংলা ভাষায় লেখা, তবে অনেক ভেবেচিন্তে, যাতে চট করে সেটা কেউ বের করতে না পারে। আমার মনে হয় ডায়েরিটা যে চুরি করেছিল সে নিজে হেঁয়ালির অর্থটা বার করতে পারেনি। আমি এখানে আসার পরে সে ভয় পেয়ে যায় যদি তার আগে আমি এই অর্থ বের করে গুপ্তধন অর্থাৎ সেই হেরুকের মূর্তিটা বার করে ফেলি, তাহলে তো তার সমস্ত পরিকল্পনা ভেস্তে যাবে, তাই না? তাই সে খুব বুদ্ধি করে একটা চিরকুটে বীরেনবাবুকে সাবধান করার কথা বলে আমায় জানিয়ে দিয়ে যায় যে গুপ্তধন আসলে হেরুকের মূর্তি। প্রথমে আমি ভেবেছিলাম যে সে হয়তো আমায় জানাতে চাইছে, কিন্তু আসলে তা নয়। সে জানতো না যে ব্যাপারটা আমি তখনও বুঝতে পারিনি। আমার মনে হয় ওই ডায়েরিটা পড়ার পরেই সে সমস্ত ব্যাপারটা জেনেছিল। হেরুকের মূর্তিটা আসলে আছে এই ঠাকুর ঘরেই। বীরেনবাবুর বাবা তার ছেলে বিভুর কাছে মাঝে মাঝেই ওই মূর্তির কথা খেলার ছলে বলতেন। বিভু সেই কথাটা মনে রেখেছিল এবং সেই আমায় এই হেঁয়ালির আসল সুতোটা ধরিয়ে দিয়েছিল, যেখান থেকে আমি গোটা হেঁয়ালির মানেটাই উদ্ধার করতে পেরেছি। হেঁয়ালি উদ্ধার করার কথা যেদিন আমি সবার সামনে জানালাম, সেদিনই চা বাগানে ঘুরতে গিয়ে আমার ওপর প্রথম আক্রমণটা হয়। অর্থাৎ আমার প্রতিদ্বন্দ্বী ভয় পেয়ে গিয়েছিল যে আমি হেরুকের মূর্তিটা তার আগে উদ্ধার করে ফেলব, তাই সে আমার উপর আক্রমণটা চালায়। ঠিক এখানেই আমি আমার একটা পরিকল্পনা কাজে লাগিয়েছিলাম। আসলে সেদিন যখন আমি বলেছিলাম আমি হেঁয়ালির মানে উদ্ধার করে ফেলেছি, আমি আসলে মানেটা উদ্ধার করতে পারিনি। আমি বুঝতে চেয়েছিলাম আমি হেঁয়ালির মানে উদ্ধার করে ফেললে কার কার সমস্যা হতে পারে। তবে সেদিন চা বাগানে ঘুরতে গিয়ে আমাকে লক্ষ্য করে যে বিষ মেশানো ছোট তীরটা ছোড়া হয়েছিল, তা কে ছুঁড়েছিল আমি বুঝতে পারিনি। তবে সেটা যে কারখানার দিক থেকে ছোড়া হয়েছিল তা আমি নিশ্চিত। সে কি আপনার উপর আক্রমণ হয়েছিল? এটা তো আমাদের জানার নেই। ব্যাপারটা আপনাদের জানিয়ে আপনাদের বিব্রত করতে চাইনি, তবে এটা তেমন কোনো ব্যাপার নয়। আপনি বললেন সেই হেরুকের মূর্তিটা এই ঘরেই আছে, কিন্তু কোথায়? মূর্তিটা এতদিন ধরে যখন রয়েছে আর একটু থাকুক না চৈতা দেবী, আমি আগে অন্য ব্যাপারটা শেষ করিনি, কেমন? তা বীরেনবাবুর বাবার ঘরে যে বৌদ্ধ ধর্মের বইপত্রগুলো ছিল সেগুলো আমি দেখতে চেয়েছিলাম। তার কারণ হলো আমার আগে সেগুলো কেউ দেখেছে কিনা তার নিশ্চিত করা। বইপত্রগুলো দেখতে গিয়ে আমার মনে হয় আমার আগে এই বইপত্রগুলো অন্য কেউ দেখেছে, কারণ হেরুক আর চক্রের স্বরের কথা যেখানে যেখানে লেখা ছিল সেই জায়গাগুলোতে পেন্সিল দিয়ে মার্ক করা হয়েছে। হতেই পারে ব্যাপারটা বীরেনবাবুর বাবা নিজে করে গেছেন, কিন্তু তবুও আমার অনুমান বলেছিল সেটা তিনি নন। হেরুকের মূর্তি উদ্ধার যে আমি ঠিক করে ফেলতাম তা আমি জানি, তবে আমার মতো আর একজন কে এই মূর্তির পেছনে ছিল সেটা জানা খুব বেশি প্রয়োজনীয় ছিল। তাই আমি বীরেনবাবু এবং ম্যানেজারবাবু ঘরে না থাকার সময় তাদের ঘরগুলো একটু খুঁজে দেখেছিলাম। এ ব্যাপারটা আমায় না জানিয়ে করতে হয়েছে, তার কারণ আমি সন্দেহের বাইরে কাউকে রাখতে পারছিলাম না। সে কি ব্যোমকেশবাবু, আপনি আমাকেও সন্দেহ করেছিলেন? অবশ্যই। আপনি নিজে বৌদ্ধ ধর্ম সম্পর্কে উদাসীন। আপনি নিজেই বলেন পুজো আচ্ছা আপনার কাজ নয়, তারপরেও আপনি এই মূর্তির প্রতি হঠাৎ করেই এত আকৃষ্ট হয়ে পড়লেন, যা আপনার বাবা মারা যাবার পরেও এত মাসে করেননি। এরকম কিছু ব্যাপারের জন্যই আমায় সবাইকে সন্দেহ করতে হয়েছিল, তাই ওই কাজটা করেছিলাম। তবে ওটা করতে গিয়ে আমি এমন একটা কিছুর সন্ধান পেলাম যা এই কেসটার মোড় ঘুরিয়ে দিল। বীরেনবাবুর বাবার সেই ডায়েরিটা। আমি সবাইকে লক্ষ্য করছিলাম। এই কথায় হঠাৎ করেই মনে হলো ম্যানেজার বাবুর মুখটা কিছুক্ষণের জন্য কেমন যেন ফ্যাকাশে হয়ে আবার স্বাভাবিক হয়ে গেল। এবার আসি হেঁয়ালির কথায়। আরো ভালো করে বললে চক্রেশ্বরের সংকেত। যিনি এর রচয়িতা তাকে কুর্নিশ জানাতেই হয় এমন সাংকেতিক একটা হেঁয়ালি বানানোর জন্য। খুব যত্ন করে অতি সূক্ষ্মভাবে এই হেঁয়ালিতে তিনি হেরুক মূর্তির অবস্থান বলে গিয়েছেন।
হেয়ালির প্রথম স্তবকটা মনে করুন। বক্ষ হলো রক্ষ কারা, চক্ষ হলো চক্র, ঈশান দিশান রইল নিশান, পাষাণ দৃষ্টি বক্র। যক্ষ হলো চক্র, মানে চক্রেশ্বর স্বয়ং যক্ষের মতন এই মূর্তি রক্ষা করছেন। বক্ষ হলো রক্ষ কারা, অর্থাৎ তার বুক এই মূর্তির রক্ষাকারী কারাগারের মতন। ঈশান দিশান রইল নিশান, এই উপাসনা কক্ষের ঈশান দিকে নিশানা হিসেবে একটা জানলা রয়েছে। এটা এমনভাবেই বানানো যে রাতে এই জানলা থেকে আসা চাঁদের আলো ঠিক এই মূর্তির বুকের ওপর পড়ে। পাষাণ দৃষ্টি বক্র, আপনারাই দেখুন চক্রেশ্বর কেমন বাঁকা দৃষ্টিতে তাকিয়ে আছেন। এরপরে আছে অসি রসি সিংহ দোয়ার, কুঞ্চিকা পাত্র মাত্র। অসি মানে তলোয়ার, অর্থাৎ চক্রেশ্বরের হাতে ধরা তলোয়ার এই কারাগারের সিংহ দুয়ার। কুঞ্চিকা পাত্র মাত্র, কুঞ্চিকা মানে চাবি, চক্রেশ্বরের হাতে ধরা ওই পাত্রই এই কারাগারের দরজার চাবি। মহাশূন্য রক্ষা করেন চক্রেশ্বর দিবারাত্র। বজ্রযান বৌদ্ধ ধর্মে হেরুক মহাশূন্যের প্রতীক, তাই তাকে নিজের বুকের ভেতর দিন রাত পাহারা দিচ্ছেন চক্রেশ্বর। বীরেনবাবু, আপনি এগিয়ে যান। চক্রেশ্বরের মূর্তির বুকের কাছে যেখানে পাত্রটা ধরা আছে সেখানেই হাত রাখুন, দেখুন কিছু পান কিনা। বীরেনবাবু একবার জয়িতা দেবী আর একবার আমাদের দিকে তাকিয়ে নিয়ে ধীরে ধীরে এগিয়ে গেলেন। ব্যাপারটা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি, কিন্তু তবুও কি একটা বিষয় আমার খটকা এখনও মনের মধ্যে রয়েছে। বীরেনবাবু এগিয়ে গিয়ে চক্রেশ্বরের বুকে সেই পাত্রের উপর হাত রাখলেন। এবার ভালো করে অনুভব করে দেখুন কোথাও চাপ দেবার মতন কোনো জায়গা রয়েছে কিনা। বীরেনবাবু সেই পাত্রের ডান দিক থেকে বাদিক পর্যন্ত হাত দিয়ে চাপ দিতে দিতে যেতে লাগলেন, আর আমরা রুদ্ধশ্বাসে অপেক্ষা করছি কিছু একটা হওয়ার জন্য। আমার স্পষ্ট মনে হলো আমি একটা খট করে শব্দ শুনলাম, আর তার সাথে সাথেই চক্রেশ্বরের বুকে দুপাশের জায়গাটা সামান্য ফাঁক হয়ে বেরিয়ে এলো একটা ছোট্ট চৌকোনা বাক্স। বীরেনবাবু সেটা হাত দিয়ে বের করতে যাবেন, এমন সময় আমাদের পিছনের দিক থেকে একটা শক্ত গলা ভেসে এলো। ওটা ওখানেই রেখে দিন স্যার। আমরা ঘুরে দাঁড়িয়ে দেখলাম জিতেনের হাতে খোলা পিস্তল। সেটা জয়িতা দেবীর মাথায় তাক করে রেখে দিয়েছে। তুমি শেষমেশ জিতেন? তুমি? হ্যাঁ, আমি। আপনার বাবার ডায়েরিটা আপনি মনে হয় খুব ভালোভাবে পড়েননি, তাহলে জানতে পারতেন এই হীরকের মূর্তিটা একা আপনাদের সম্পত্তি নয়, আপনার ঠাকুরদাও ওই মূর্তির সমান অধিকারী। এই মূর্তিটার জন্যে আমি আজ এত বছর ধরে এখানে রয়েছি। ব্যোমকেশবাবু না এলে হয়তো আমি হেয়ালির অর্থটা একদিন ঠিক উদ্ধার করে এই মূর্তি নিয়ে এখান থেকে চলে যেতাম। এত সহজ নয় জিতেনবাবু, আপনি এই মূর্তি নিয়ে এখান থেকে যেতে পারবেন না। কে আটকাবে আমায়? কে? আপনি? আমার লোক গাড়ি নিয়ে বাইরে অপেক্ষা করছে। আমি মূর্তিটা নিয়ে বাইরে বেরিয়ে আপনাদের সবাইকে এখানে বন্দি করে রেখে পালাবো। যে জিনিস এতদিন ধরে হন্যে হয়ে খুঁজছি, যে জিনিস আমার, তা শেষমেশ পাবো এইবার। আচ্ছা, একবার আপনার লোকেদের ডেকে দেখুন তো। জিতেনের হাতে পিস্তল দেখে সবাই ভয় পেলেও ব্যোমকেশ কিন্তু নির্বিকার, বরং তার মুখে একটা হাসি ফুটে উঠেছে। ঠিক এই সময়ে আমার মনে পড়ল খটকাটা কোথায়। জিমি এখানে নেই। এখানে আসার আগেই আমি তাকে দেখেছি, কিন্তু তারপর তাকে আর দেখা যায়নি। তাহলে কি ব্যোমকেশ? ব্যোমকেশের মুখের হাসি দেখে ম্যানেজার বাবু কেমন যেন থতমত খেলেন প্রথমে, তারপর গলা তুলে নিজের লোকদের ডাকতেও কোনো সাড়া পেলেন না। কোনো লাভ নেই জিতেনবাবু, কোনো লাভ নেই। আপনার ডাক শুনে আপনার লোকেরা আসবে না, কারণ তারা এতক্ষণে পুলিশের হাতে বন্দী। আপনার ডাক শুনে বরং এখন এই ঘরের দিকে পুলিশ এগিয়ে আসতে শুরু করেছে। ব্যোমকেশের কথা শুনে ম্যানেজারের মুখ এবার ফ্যাকাশে হয়ে গেল। সে গুলি চালানোর জন্য বন্দুক ব্যোমকেশের দিকে তুলতেই বাইরের দিক থেকে একটা গুলি ছুটতে এসে তার নিজের হাতেই লাগলো। জয়িতা দেবী বিভুকে নিয়ে দৌড়ে বীরেনবাবুর কাছে এসে দাঁড়ালেন। কিছু বুঝে ওঠার আগেই ঘরের ভেতরে এসে ঢুকলো একজন পুলিশ ইন্সপেক্টর, দুজন কনস্টেবল আর জিমি। জিমি দৌড়ে এসে বীরেনবাবুকে বলল, বাবু
আপনি ঠিক আছেন তো? হ্যাঁ, আমি 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 ঠিক আছি। তুই ঠিক সময়ে পুলিশ না নিয়ে এলে যা কিছু একটা হয়ে যেতে পারত রে। আমি কিছুই করিনি বাবু। ওই ব্যোমকেশ স্যার আমায় বলেছিলেন পুলিশ নিয়ে এসে বাড়ির বাইরে অপেক্ষা করতে, আর বাড়ির বাইরে যারা থাকবে তাদের আটকে রাখবে। আর ম্যানেজার বাবুর গলা শুনে আমাদের ভেতরে আসতে ব্যোমকেশ বাবুই বলে দিয়েছিলেন। পুলিশের হাতে ধরা পড়ে ম্যানেজার বাবু ছটফট করতে লাগলেন। ও মূর্তির উপর আমার অধিকার, ও মূর্তি আমি ছাড়বো না। আমি আবার আসবো আমি। ওনাকে নিয়ে যান আপনারা। বীরেনবাবু এ বিষয়ে লিখিতভাবে আপনাদের কাছে কমপ্লেন করবেন কাল। আর শুধুমাত্র বীরেনবাবু এবং তার পরিবারের উপর আক্রমণ করার অপরাধী হিসেবেই ওনাকে আটকে রাখুন। ব্যোমকেশ এগিয়ে গিয়ে চক্রেশ্বরের বুকের কাছ থেকে সেই কাঠের বাক্সটা টেনে বার করল। একটা সোনালি রঙের সুন্দর কাজ করা কাঠের বাক্স। তারপর তার ডালা খুলতেই ভেতর থেকে বেরিয়ে এলো একটা ছোট্ট মূর্তি। মূর্তিটা বড় জোর 1 হাত মাপের হবে, কিন্তু মূর্তিটা ছোট হলেও বেশ অদ্ভুত রকমের। এই মূর্তির যে ঠিক কতগুলো হাত রয়েছে তা ভালোভাবে বোঝা যায় না। মূর্তির 2 পায়ের নিচে ঘোড়া এবং মানুষের মতো কতগুলি অবয়ব। তাছাড়া মূর্তির মাথা এবং মাথার দুপাশে সিংহের মতো মাথার আকৃতির অবয়ব বেরিয়ে রয়েছে। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো মূর্তিটার সামনের দিকে কোনো এক নারী মূর্তিটাকে জড়িয়ে ধরে রয়েছে। এরকম অদ্ভুত আর আশ্চর্যজনক মূর্তি আমি এর আগে কখনো দেখিনি। ব্যোমকেশ মূর্তিটা বীরেনবাবুর হাতে তুলে দিয়ে বলল, যেবা জানে মানে ইহার সপ্তরত্ন তার, মহাশূন্য পূর্ণ জ্ঞানে গুণী বোঝেন সার। এই মূর্তি যে সে মূর্তি নয় বীরেনবাবু, অতি দুর্মূল্য 7খানা রত্ন দিয়ে এই মূর্তি নির্মিত। আর এই যে হেরুক, ইনি হলেন শূন্যের প্রতীক, আর যাকে ইনি জড়িয়ে আছেন সেই দেবী জ্ঞানের প্রতীক। তাই মহাশূন্য পূর্ণ জ্ঞানে গুণী বোঝেন সার। আপনার পূর্বপুরুষ বোধহয় কেবল মূর্তিটাকেই গুপ্তধন বলতে চাননি, এই মূর্তির সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস, বৌদ্ধ দর্শন ও ঐতিহ্যকে তিনি প্রকৃত সম্পদ বলে মনে করতেন। তিনি চাইতেন প্রতিটা বংশধর যেন শুধুমাত্র সম্পদের লোভে হলেও এই ইতিহাস, দর্শন ও ঐতিহ্যকে জানতে পারে। আর হ্যাঁ, ম্যানেজার বাবু যে মিথ্যা বলেনি তা আপনার বাবার ডায়েরি পড়লেই বুঝতে পারবেন। আপনার ঠাকুরদার সাথে সম্ভবত ম্যানেজার বাবুর ঠাকুরদা একসাথেই বৌদ্ধ ধর্মের উপাসনা করতেন, আর তারা একসাথে এই মূর্তি কোনো একটা তিব্বতী গুম্ফায় এক মৃত্যু পথযাত্রী লামার কাছ থেকে পেয়েছিলেন। পরে আপনার ঠাকুরদাকে এই অমূল্য রত্নখচিত মূর্তিটি তিনি দান করেন এবং তিনি নিজেই সন্ন্যাস গ্রহণ করেন। সেই মূর্তির খোঁজ পেয়েই হয়তো ম্যানেজার বাবু এখানে এসেছিলেন। ম্যানেজার বাবুর ঘর খোঁজার সময় তার ঘর থেকেই ওই গাড়িটা আমি পেয়েছি। তবে ডায়েরিটা তার ঘরের ঘড়ির পেছনের দেওয়ালের সাথে সুতো দিয়ে বাঁধা ছিল, যাতে সহজে কেউ খুঁজে না পায়। আর ওটা পরেই বাকি সমস্তটা সম্পর্কে আমার ধারণা আরও পরিষ্কার হয়। আমরা সবাই বাড়ির বাইরে বেরিয়ে এলাম। বীরেনবাবুর ঘরে বিভুর সামনে বসে ব্যোমকেশ বলল, তাহলে বিভু, তোমার সেই গুপ্তধন আমি উদ্ধার করে দিলাম তো? বিভু কিছু বলল না, শুধু মাথা নাড়ালো। তার মুখে হাসি। তোমার পায়ের ব্যথা এখন কেমন আছে? কমে গেছে। আচ্ছা বেশ, আর দুষ্টুমি করবে না তো? বিভু মাথা নাড়িয়ে না বলল। আমাদের কাজ আপাতত এখানে শেষ হয়ে গেছিল। পরের দিন সকালে বসে ব্যোমকেশ বীরেনবাবুকে বৌদ্ধ ধর্মের ব্যাপারে, এই হেরুক আর চক্রেশ্বরের ব্যাপারে বেশ অনেক ইতিহাস শোনাচ্ছিল। এই কেসের সূত্রে বৌদ্ধ ধর্ম নিয়ে ব্যোমকেশের যে ভালোই জ্ঞানার্জন হয়েছে তা বেশ বুঝতে পারলাম। এরপর এলো বিদায় নেওয়ার পালা। আমাদের জন্য বাইরে গাড়ি অপেক্ষা করছিল। সবাইকে বিদায় জানিয়ে সেই গাড়িতে গিয়ে উঠলাম। গাড়ি ছাড়তেই দেখলাম বাড়ির বাইরে থেকে বীরেনবাবু, জিমি, জয়িতা দেবী এবং বিভু আমাদের উদ্দেশ্যে হাত নাড়াতে থাকে যতক্ষণ আমাদের দেখা যায়। আচ্ছা ব্যোমকেশ, ওই চিরকুটটা আর ওই বিষ মাখানো তীরটা কে ছুঁড়েছিল বলে তোমার মনে হয়? দুটো কাজ একজনের নয়। ম্যানেজার বাবুর সাথে যারা জেলে এই মুহূর্তে বন্দী আছেন তাদেরই কেউ হয়তো এই কাজটা করেছিল। ম্যানেজার বাবু ভয় দেখিয়ে এই কাজটা করিয়েছিলেন। তবে তুমি বলছো ম্যানেজার বাবুরও ওই মূর্তির ওপর অধিকার রয়েছে। তাহলে তো ম্যানেজারের সাথে যেটা হয়েছে সেটাও তো খুব একটা ভালো নয়, তাই না? ব্যোমকেশ আর কিছু বলল না। আমাদের গাড়ি স্টেশনের দিকে চলল।